হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজকে আমরা আলোচনা করছি 24শে আগস্ট ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। দেখো, এই ধরনের প্রশ্ন, এই যে প্রথম যে প্রশ্নটা, এটা আমার কাছে হিন্দিতে এসেছিলো। প্রথম কথা, আমি সেটাকে ট্রান্সলেট করেছি, তো মোটামুটি এই প্রশ্ন আমি পেয়েছি। এবার কিছু প্রশ্ন থাকে অথেন্টিক হয় ডেফিনেটলি, আর কিছু প্রশ্ন হয় একটা মিক্সড আপ টাইপের। তো এটা সেই ধরনের প্রশ্ন ছিল। আমি জানি না এটা আদৌ পরীক্ষা পড়েছে কিনা, কারণ দেখো এখানে তাপের অনুপাত বার করতে বলেছে। তো হিটের অনুপাত বার করার জন্য বেসিক্যালি আমাদের কিন্তু কী লাগবে, আমাদের টাইম লাগে, ঠিক আছে? কারণ হিট এক প্রকারের এনার্জি, তো পাওয়ারকে আমরা যখন টাইম দিয়ে গুণ করি তখন আমরা এনার্জি পাই। তো টাইম মাস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? টাইম মাস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু টাইম দেওয়া নেই এখানে, তো টি ফর টাইম ইকুয়াল টু আমরা এখানে কনস্ট্যান্ট ধরে নেবো, এবং টি ফর টাইম ইকুয়াল টু আমরা 1 সেকেন্ড ধরে নেবো। কারণ দেখো এখানে যখন অ্যাম্পিয়ার বার করবো তখন সেখানে আমাদের একটা 1 সেকেন্ড আসেই, ঠিক আছে? অ্যাম্পিয়ার মানে কি আমরা সবাই জানি, কুলম পার সেকেন্ড, এটাকে আমরা অ্যাম্পিয়ার বলি, ঠিক আছে? সুতরাং এখানে একটা 1 সেকেন্ড তো চলেই আসবে, এটা গেল প্রথম কথা। তো প্রথম কেস দেখো, হিটকে আমি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে হিট 1, একটা হচ্ছে হিট 2, ঠিক আছে? হিট 1-এ আমাদের যে দাঁড়াবে, দেখো হিট 1-এ কী কী দরকার হয়, হিট এনার্জিতে আমাদের কী কী দরকার হয়, এটা দরকার হয় I² ইন্টু আর ইন্টু টি, এই আমাদের দরকার হয়, ঠিক আছে? এবার দেখো প্রথম কেসে আমরা যদি আই নেই, I1, ফার্স্ট কেসে I1 নিচ্ছি আমরা। ফার্স্ট কেসে I1 কী হবে, দেখো আই ইকুয়াল টু আমাদের হয়, আমরা জানি I1 ইন্টু আর ইকুয়াল টু আমাদের ভি হবে, কারণ ভি ইকুয়াল টু IR। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান আমাদের রয়েছে 1, মানে 1x ধরতে পারো, এটা 3x তুমি ধরে নিতে পারো, ঠিক আছে? তো I1 ইকুয়াল টু তোমাদের দাঁড়াচ্ছে V/R, ঠিক আছে? কী দাঁড়াচ্ছে? V/R। তো V/R, ভি আমাদের 10, আর আমাদের x। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, এই যদি IRT ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে H1 এর যে ভ্যালু আমি পাচ্ছি সেটা আমি কী পাচ্ছি, H1 এর যদি ভ্যালু আমি পাচ্ছি সেটা আমি কী পাচ্ছি, যে 10/x তার হোল স্কোয়ার, কারণ I এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে? ইন্টু এক্স, কারণ এখানে 1x আছে আর এর মান, আর ইন্টু হচ্ছে টি আমাদের 1 সেকেন্ড আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? আর ঠিক আছে, এটা হচ্ছে হিট 1-এ গেল। আচ্ছা, হিট 2-তে আমি কী পাবো, সেটা হচ্ছে দেখো, এখানে 10/x নিয়েছি, এখানে হবে তোমাদের 10/3x, ঠিক আছে? মানে I1 কী হবে, 10 তোমাদের 3x দাঁড়াবে, ঠিক আছে? তো এটা তোমাদের 10-এর মাথায় 100 হয়ে যাবে এটা বেসিক্যালি, এবং 3x হয়ে যাবে মাথায় তোমাদের স্কোয়ার, আর এখানে তোমাদের x ইন্টু তোমাদের 1, ঠিক আছে? এটা আমাদের হবে। এবার দেখো বেসিক্যালি এই এক্স, আচ্ছা এটা 3x ছিল না, সরি, এটা তোমাদের 3x ছিল। তো এই এক্স আমাদের কেটে বেরিয়ে যাবে, ইন্টু আমাদের 1, এই 1ও আমাদের কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর দেখো আমরা যদি এখানে দেখি তাহলে বেসিক্যালি থাকছে কি, একটা তোমাদের 100 হবে, সেই 100 তো কেটে বেরিয়ে যাবে, নিচে তোমাদের x² কেটে বেরিয়ে যাবে, নিচে তোমাদের তাহলে কী কী থাকবে, ওপরে থাকবে আমাদের টোটালি 1 চলে আসবে, আর নিচে দেখো 9s 3s, এই 3s স্কোয়ার হবে, আর এখানে 3 আছে, ঠিক আছে? ভালো করে দেখো, এখানে 3s স্কোয়ার হবে মানে 9 আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমাদের 9 আছে, আর এই জায়গায় মানে নিচে আমাদের 1/9 আছে, এখানে আমাদের 3 আছে, ঠিক আছে? তো বেসিক্যালি কী হবে, এটা আমাদের কেটে বেরিয়ে যাবে, তাই না? তো এটা 3 হয়ে যাবে। তো 1/1/3, তার মানে 3:1 আসবে, 3 তোমাদের কী আসবে, 1 আসবে। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থ গাছের কোথায় সঞ্চিত থাকে? দেখো নর্মালি বর্জ্য পদার্থ গাছ সঞ্চিত রাখে ভ্যাকুয়ালে, অর্থাৎ কোষ গহ্বরে, ঠিক আছে? কোষ গহ্বর বা ভ্যাকুয়াল, ঠিক আছে, বা হচ্ছে ভ্যাকুয়াল। এছাড়াও কিন্তু ওল্ড যে জাইলেম থাকে, ঠিক আছে, পুরনো যে জাইলেম থাকে, সেই জাইলেমেও কিন্তু গাছ কিন্তু তার বর্জ্য পদার্থ সঞ্চিত রাখে, ঠিক আছে? পাতায় সঞ্চিত রাখতে পারে, এবং পাতায় সঞ্চিত রাখার পর সেই পাতাকে কিন্তু গাছ কী করে, ঝরিয়ে দেয়, যাতে তার সঙ্গে বর্জ্য পদার্থ ঝরে যায়, ঠিক আছে? তো অ্যান্সার তোমাদের দেখো অপশানে যদি কোষ গহ্বর থাকে বলি, তাহলে অনলি আমরা কোষ গহ্বরকে অ্যান্সার করবো, কারণ এটাই হচ্ছে মেন জায়গা। এছাড়াও এই জায়গাগুলোতে গাছ কিন্তু রাখে। পরের প্রশ্ন হচ্ছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোনগুলি ফাঁকা স্থান রাখা হয়েছিল? তোমরা জানো যে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন ইত্যাদি যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো কিন্তু মেন্ডেলিফ ফাঁকা রেখেছেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই জায়গাগুলোতে যৌগ থাকার কথা, কিন্তু ওনার সময় সেই যৌগগুলো ছিল না, এটা উনি বুঝতে পেরেছিলেন। যেমন একা বোরন, ঠিক আছে, আমি জানি না অপশানে এক্স্যাক্টলি কী ছিল, একা বোরন, ঠিক আছে? একা বোরন কাকে বলা হয়, স্ক্যান্ডিয়ামকে বলা হয়, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, এগুলো নিয়ে অলরেডি আমার ক্লাস আছে, মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে তো আমি একটা ক্লাস করাইনি, অজস্র ক্লাস করিয়েছি, ঠিক আছে? এছাড়া দেখো একা অ্যালুমিনিয়াম,
মানে অ্যালুমিনিয়ামের কাছাকাছি ছিল এটা, ঠিক আছে। একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম কাকে বলা হয়? গ্যালিয়ামকে বলা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে একা সিলিকন। এই তিনটে দিয়ে ভীষণভাবে প্রশ্ন পড়ে, কারণ এই তিনটে তোমাদের এনসিইআরটিতে অনেক জায়গায় উল্লেখ আছে, ঠিক আছে। একা সিলিকন যেটা হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে। তো এই তিনটেকে মনে রাখবে, এছাড়াও আরও ছিল, তবে এই তিনটে হচ্ছে মূল। চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোনটি বেঞ্জিনের গঠন? দেখো ওখানে গঠন আঁকা ছিল, তার উপর বেস করে প্রশ্ন এসেছে। তুমি আমার জৈব রসায়নের যতগুলো ক্লাস আছে খুলে দেখো, প্রত্যেকটা ক্লাসে প্রায় তুমি বেঞ্জিন পাবে। ইভেন লাস্টে আমি তোমাদের যে স্ট্রাকচার আইইউপিএসির নামের ওপর বেস করে যে স্ট্রাকচার করেছিলাম, তাতেও কিন্তু বেঞ্জিনের উল্লেখ ছিল, ঠিক আছে। তো বেঞ্জিন ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে 6খানা কার্বন এখানে থাকে, 1 2 3 4, এভাবে আঁকলে অসুবিধা হবে, চলো একটা ষড়ভুজ করে দিই, ঠিক আছে, তারপর তোমাদের করি। 1 2 3 4 5 6, এই তো 1 2 3 4 5 6। এবং আমি বলেছিলাম যে এক একটা বন্ধন অল্টারনেটিভলি ডবল বন্ধন তৈরি করে। মানে এটা সিঙ্গেল হলো তাহলে এটা ডবল হবে, এটা সিঙ্গেল হলো তাহলে এটা ডবল হবে, এটা সিঙ্গেল হলো তাহলে এটা ডবল হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে 3টে ডবল বন্ধন থাকবে, 3টে সিঙ্গেল বন্ধন থাকবে, এবং সেটা অল্টারনেটিভলি কাজ করবে। একটা সিঙ্গেল একটা ডবল, একটা সিঙ্গেল একটা ডবল, একটা সিঙ্গেল একটা ডবল, এটা বলেছিলাম। এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন কী হবে, একটা করে হাইড্রোজেন কী হবে, একো বন্ধন দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে। একো বন্ধন দিয়ে যুক্ত থাকবে, অর্থাৎ 6টা হাইড্রোজেন এবং 6টা কার্বন। এটা একটা অ্যারোমেটিক যৌগ হয় 6,6,H6। এবং এটাকে আমরা কি বলি, হ্যালো তোমাদের বলি, ঠিক আছে, সরি সাইক্লিক তোমাদের হাইড্রোকার্বন বলি এটাকে, ঠিক আছে। বেঞ্জিন কিন্তু একটা সাইক্লিক হাইড্রোকার্বন, এটা মনে রাখতে হবে। বেঞ্জিন কিন্তু কি একটা সাইক্লিক হাইড্রোকার্বন। সাইক্লিক কেন? কারণ দেখতে পাচ্ছি এটা সাইকেল টাইপের তৈরি করে, এটা কেন্দ্র টাইপের তৈরি করে, মানে সার্কেল টাইপের তৈরি করে, সাইক্লিক হাইড্রোকার্বন একে বলা হয়, এবং এটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে, মেন্ডেলিফের পর্যায় সারণী নিচের কোন দুটি অধাতব মৌলের রাসায়নিক গঠনের ওপর বা রাসায়নিক বৈশিষ্ট্যের ওপর বেস করে তৈরি হয়েছিল? মনে রাখবে মেন্ডেলিফ কিন্তু হাইড্রাইড এবং অক্সাইড এই দুটোর ওপর বেস করে উনি কিন্তু ওনার মৌলগুলোকে ভাগ করেছিলেন, ঠিক আছে। উনি কিছু কিছু মৌলের দেখেছিলেন এইভাবে তারা হাইড্রক্সাইড তৈরি করে, আর কিছু কিছু মৌল উনি দেখেছিলেন এইভাবে তারা অক্সাইড তৈরি করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের যখন আমি মেন্ডেলিফে তুমি সার্চ করো ইউটিউবে, মেন্ডেলিফের হাইড্রাইড অ্যান্ড অক্সাইড অফ মেন্ডেলিফ বলে তুমি সার্চ করো, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। WB এক্সাম পোর্টাল লিখে অবশ্যই সার্চ করো তার পেছনে, তো তুমি লিখলে পেয়ে যাবে ইউটিউবে। তোমাদের আমি অলরেডি এর ওপর ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, কারণ আমি জানি লাস্ট ইয়ারও 2018তে প্রশ্ন এসেছিলো, ওকে। তো হাইড্রাইড তৈরি হয় হাইড্রোজেন থেকে, আর অক্সাইড তৈরি হয় অক্সিজেন থেকে। তো এই দুটোর যে কেমিক্যাল প্রপার্টিস তার উপর বেস করে উনি কিন্তু মৌলগুলোকে কী করেছিলেন, প্রাথমিকভাবে ভাগ করেছিলেন, তারপরে পরবর্তী মৌল তিনি পরবর্তী ভাগ তিনি এনেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট আমরা 6 দাগে যাব। আচ্ছা 6 দাগ, এই প্রশ্নটা নিয়ে আমার একটু ডাউট আছে আদৌ এই প্রশ্নটা পড়েছিল কি না, কিন্তু হৃৎপিণ্ড নিয়ে একটা প্রশ্ন এসছে আজকে, ঠিক আছে, এই যে ফার্স্ট শিফটে। কিন্তু অনেকে বলেছে ধমনী নিয়ে, অনেকে বলেছে শিরা নিয়ে, অনেকে বলেছে সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ নিয়ে। তো তার মধ্যে আমি এই প্রশ্নটাকে চুজ করে রেখেছি। হতে পারে, দেখো অনেক সোর্স থেকে প্রশ্ন আসে, যতটা সম্ভব অথেন্টিক রাখার চেষ্টা করি, জানো আমাকে এতদিন ধরে দেখছো। তো এবার যখন সোর্স ম্যানিফোল্ড হয়, নানাবিধ হয়, তখন কী হয়, এদিক ওদিক প্রশ্ন চলে আসে, ঠিক আছে, কিছু করার থাকে না। তো হৃৎপিণ্ড থেকে প্রশ্ন এসেছিলো, তো বলেছে এখানে হৃৎপিণ্ডের কোন ধমনী দূষিত রক্ত পরিবহন করে। আমি আগের দিনও তোমাদের যখন শিফট করাছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে পালমোনারি বা ফুসফুসীয় ধমনী যেটা থাকে, ঠিক আছে, ফুসফুসীয় ধমনী কিন্তু তোমাদের দূষিত রক্ত পরিবহন করে। আমাদের দেহের একমাত্র ধমনী যেটা দূষিত রক্ত পরিবহন করে সেটা হচ্ছে পালমোনারি ধমনী, ঠিক আছে। আর একমাত্র শিরা যেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা, ঠিক আছে। এই দুটো একটু উল্টে যায়, ফুসফুসীয় শিরা, ঠিক আছে, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় ধমনী তোমাদের কি করে, দূষিত রক্ত পরিবহন করে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট, পরের প্রশ্ন তোমাদের হচ্ছে যে উত্তল লেন্সের কোথায় বস্তুকে রাখলে সমান আকারের সদ্বিম্ব পাওয়া যায়, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে উত্তল লেন্সে যদি তুমি 2F কোনো বস্তুকে রাখো, যেটা দিয়ে আগের দিন নিউমেরিক্যালসে পড়েছে, আজকে দেখো ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে। উত্তল লেন্সে যদি 2F ডিস্ট্যান্সে তুমি কোনো বস্তুকে রাখো, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা সমান আকারের প্রতিবিম্ব পাবে, এবং সেটা সৎ প্রতিবিম্ব হবে। অর্থাৎ বস্তুকে তুমি এদিকে রাখছো, কিন্তু প্রতিবিম্ব কিন্তু উৎপন্ন হবে লেন্সের রাইট সাইডে, এবং সেটা উল্টে যাবে, এবং সেটা 2Fই উৎপন্ন হবে, ঠিক আছে। 2F-এ রাখলে 2F প্রতিবিম্ব উৎপন্ন হয়, এবং সেটা সমান আকারের হয়, এবং সেটা সদ্বিম্ব হবে, কারণ উল্টে যাচ্ছে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে, অনেকে বলেছে সেটা ও প্রশ্নটা পড়েনি, এইটা পড়েছে, উত্তল লেন্সের ছোট সদ্বিম্ব কোথায় উৎপন্ন হয়, ঠিক আছে। দেখো ছোট সদ্বিম্ব কিন্তু
উৎপন্ন হয় দুটো ক্ষেত্রে। তবে সাধারণত এইভাবে ধরা হয় যে 2f এর থেকে বেশি দূরত্বে যদি তুমি কোনো বস্তুকে রাখো, 2f পর্যন্ত ওকে, 2f এর থেকে বেশি দূরত্বে যদি কোনো বস্তুকে রাখো তখন কিন্তু সেটা রিয়েল এবং ছোট প্রতিবিম্ব প্রদান করে। ঠিক আছে, রিয়েল এবং ডিমিনিশড, এখানে ক্ষুদ্র বলেই দিচ্ছি, রিয়েল এবং ক্ষুদ্র, রিয়েল মানে হচ্ছে সৎ, সৎ এবং ক্ষুদ্র প্রতিবিম্ব কখন প্রদান করে, যখন সেটা 2f এর থেকেও বেশি ডিস্ট্যান্সে তুমি বস্তুকে রাখছো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। উত্তল লেন্স নিয়ে অলরেডি প্রচুর ক্লাস আমি করিয়েছি, চাইলে কনভেক্স লেন্স WB এক্সাম পোর্টাল বলে সার্চ করতে পারো, সব ভিডিও পেয়ে যাবে। চল নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, কেউ বলেছে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে প্রশ্ন ছিল এবং তামাকে নিয়ে প্রশ্ন ছিল, কেউ বলেছে ডাইরেক্ট এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, এবার আমি জানি না কার কথা বিশ্বাস করব, যাই হোক প্রত্যেকে পরীক্ষা দিয়ে এসছে এই কথাটা বলেছিল, তো আমি এর উপর বেস করে এই প্রশ্নটাকে সাজিয়েছি। ডাইরেক্ট প্রশ্ন আমার কাছে ছিল না। দেখো, যদি তুমি একটা রিয়াকশান সিরিজ দেখো তাহলে তুমি দেখবে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে। ঠিক আছে, কপার কোথায় অবস্থান করে? হাইড্রোজেনের নিচে অবস্থান করে। ইভেন শুধু কপার নয়, কপার, সিলভার, গোল্ড এরা সবাই কিন্তু হাইড্রোজেনের নিচে, যেমন পারদও কিন্তু হাইড্রোজেনের নিচে অবস্থান করে। ঠিক আছে, তো হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো অবস্থান করে যেমন কপার, Hg, তারপরে Ag এবং আরাম মানে গোল্ড, এরা কিন্তু সব হাইড্রোজেনের নিচে অবস্থান করে। তো হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করে তাদেরকে প্রতিস্থাপিত করতে পারে, মানে তাদেরকে নিজের ঘর থেকেই বের করে দিয়ে জবরদখল করতে পারে কারা? যারা হাইড্রোজেনের ওপরে থাকে। তারা কারা আমরা জানি, তারা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবাই কিন্তু জিঙ্ক, ফেরাস মানে লোহা, তারপর তোমাদের টিন মানে পিবি, তারপর স্ট্যানাস, তারপর হচ্ছে তোমাদের পিবি হচ্ছে লেড, ঠিক আছে, প্লাম্বাম, এরা সবাই কিন্তু কী করতে পারে? হাইড্রোজেনের ওপরে থাকে এবং এরা কিন্তু কী করতে পারে? হাইড্রোজেনের নিচে থাকা যেগুলো মানে যারা কম বিক্রিয়াশীল তাদেরকে কী করতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়ায় বা ডিসপ্লেসমেন্ট বিক্রিয়ায় প্রতিস্থাপিত করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, 24শে অগস্ট, এই প্রশ্নটা খুব ভালো লেগেছে, তবে এই প্রশ্নটা আমি কনফার্ম নই পড়েছি কিনা, পড়লে খুব ভালো প্রশ্ন। এ হলো একটি দ্বিপরমাণু ক্ষারীয় ধাতু, বি হলো সোডিয়ামের পরবর্তী পরমাণু সংখ্যাযুক্ত মৌল যা সি গ্রুপে অবস্থান করে, তো ABC চিহ্নিত করে। অ্যাকচুয়ালি দেখো, এই প্রশ্নটা যদি এক্স্যাক্টলি এভাবে পড়ে থাকে তাহলে প্রশ্নটা রং আমি বলবো, কারণ দেখো এ হলো একটি দ্বিপরমাণু ক্ষারীয় ধাতু, এটা এই লাইনটা ভুল অ্যাকচুয়ালি। ঠিক আছে, হওয়া উচিত এ হলো একটি দ্বিপরমাণিক মৌল যা ক্ষারীয় ধাতুদের সঙ্গে একসঙ্গে রাখা হয়। যদি এটা বলা হয়, এই প্রশ্নটা যদি এটা বলে তাহলে এ হচ্ছে ডেফিনেটলি হাইড্রোজেন হবে, কারণ এ কিন্তু ধাতু নয়, প্রথম কথা এ হচ্ছে অধাতু। হাইড্রোজেন দ্বিপরমাণু কিন্তু হাইড্রোজেন অধাতু। আমি বুঝলাম কী করে, কারণ বলেছে ক্ষারীয় ধাতুর সঙ্গে রাখা হয়, এরকম কিছু থাকা উচিত ছিল। ঠিক আছে, তো প্রশ্নকে তোমার চাইলে একটু কারেক্ট করে নিতে পারো, আইদার প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে অথবা যে বলেছে সে একটু ভুল বলেছে। ঠিক আছে, তো দ্বিপরমাণু ডেফিনেটলি ক্ষারীয় ধাতুর সঙ্গে রাখা হয়, একটাই আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, একে ক্ষারীয় ধাতুর সঙ্গে রাখা হয় এবং দ্বিপরমাণু, কারণ আমরা H2 বলে লিখি একে, অর্থাৎ দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়, এই জন্য এটাকে ডায়াটমিক বা দ্বিপরমাণিক বলা হয়। এটা গেল প্রথম কথা, তো এ হচ্ছে হাইড্রোজেন ডেফিনেটলি। পরের যে লাইন বলছে যে পরের লাইন বলছে বি হলো সোডিয়ামের পরবর্তী পরমাণু সংখ্যাযুক্ত মৌল। দেখো, সোডিয়াম হচ্ছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে তার পরে থাকে 12 কার অ্যাটমিক নাম্বার? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তার মানে বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। ঠিক আছে, বি হচ্ছে আমাদের কি? ম্যাগনেসিয়াম। তো এ হচ্ছে আমাদের হাইড্রোজেন, আমরা চিহ্নিত করেছি, আর বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, আমরা চিহ্নিত করেছি। নেক্সট আমাদের বলছে যে যা সি গ্রুপে অবস্থান করে, অর্থাৎ এই 12 সংখ্যাযুক্ত 12 অ্যাটমিক নাম্বারযুক্ত মৌলটা সি গ্রুপে অবস্থান করে। ম্যাগনেসিয়াম কততম গ্রুপে অবস্থান করে? সেকেন্ড গ্রুপে অবস্থান করে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে তোমাদের 2 নম্বর গ্রুপ বা সেকেন্ড গ্রুপ। ঠিক আছে, তো আমাদের আইডেন্টিফাই করতে বলেছিল ABC চিহ্নিত করো, এই হচ্ছে আমরা আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, 10 দাগ পরের প্রশ্ন। অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, ওহম দেওয়া রয়েছে, ভোল্ট বার করতে বলেছে, তো ভেরি ইজি, ভোল্ট ইকুয়াল টু তোমাদের IR পুট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। আই হচ্ছে তোমাদের 2.5 আর ওহম বলেছে 2, তো ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি 5 ভোল্ট আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের বলছে কি যে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক। দেখো, অ্যান্সার তো তোমাদের ওখানে বক্সাইড ছিল, গ্যারেন্টি দিয়ে বলতে পারি অ্যালুমিনিয়াম আকরিক আমাদের বক্সাইডই হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইড, এবং বক্সাইডের ফর্মুলা কী হয় এটা অনেকে জিজ্ঞেস করে, তো Al2O3 2H2O, এই হচ্ছে বক্সাইডের ফর্মুলা হয়। ঠিক আছে, বক্সাইড অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম অক্সাইড। বক্সাইড বেসিক্যালি কি? অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে এক বক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম কী করা যায়? পাওয়া যায়। আকরিকগুলো থেকে কি হয়?
ধাতু উৎপন্ন হয়, ঠিক আছে, মানে ধাতু পাওয়া যায় বেসিক্যালি, আকরিক থেকে ধাতু নিষ্কাশিত করে ধাতুকে বের করা হয়। এটা হচ্ছে বক্সাইডের তোমাদের কী হবে, ফর্মুলা হবে, কেমিক্যাল ফর্মুলা বলতে পারো বক্সাইড, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, যেমন ধরো আমরা যদি বলি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের যে আকরিক হয় সেটা কি হয়, রক সল্ট হয় আমরা জানি, ঠিক আছে, রক সল্ট। ওকে, রক সল্টের ফর্মুলা আমাদের কী হবে, ডেফিনেটলি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে রক সল্ট, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ওর রাসায়নিক নাম, ব্যবহারিক নাম হচ্ছে রক সল্ট, ঠিক আছে। কিন্তু এগুলো বেসিক্যালি পড়ে না, যদিও অ্যালুমিনিয়াম জিজ্ঞেস করা হয়েছে, ম্যাঙ্গানিজ পড়তে পারে, এনসিইআরটিতে আছে এগুলো। ম্যাঙ্গানিজ হচ্ছে পাইরোলুসাইড, ঠিক আছে, পাইরোলুসাইড, ঠিক আছে, পাইরোলুসাইড। ওকে, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, ঠিক আছে, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটাকে অনুঘটক হিসেবে অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। জিঙ্কের একটা পরে, জিঙ্কের হচ্ছে পরে তোমাদের ক্যালামাইন, ঠিক আছে, এটা তোমাদের পরে, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট বেসিক্যালি, ঠিক আছে, ZnCO3, জিঙ্ক কার্বনেট। তো তোমরা যদি বলো আমাকে যে স্যার আপনি এই ওরগুলো দিয়ে কিছু নাম দিন, ওর মানে হচ্ছে আকরিক, দিয়ে কিছু আমাদের একটা ক্লাস দিন, তো আমি তোমাদের এগুলো দিয়ে একটা ডিটেলসে ক্লাস করিয়ে দেবো। দেখো, ওর দিয়ে ক্লাস দেওয়া মানে এই যে আকরিক পড়তাম্ব করলো না, এর মানে যখন আরও যাবে তখন কিন্তু আকরিক নিষ্কাশনের পদ্ধতিগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, যেটা আমি তোমাদের মেটাল নন মেটালে আমি করিয়েছিলাম, ঠিক আছে। তো যদি কেউ না বুঝতে পারো, না দেখে থাকো ওখানে, তো আমি একটা কাজ করব, আকরিক এবং আকরিক নিষ্কাশনের পদ্ধতির উপরে ক্লাস দেবো, এনসিইআরটিতে আছে ওটা অলরেডি, ঠিক আছে, এবং খুব ডিটেলসে আছে। ওকে, নেক্সট তোমাদের বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন। অপশানে নাকি ফ্যারাডে ছিল অনলি, তবে জোসেফ হেনরিও অ্যান্সার হতে পারতো 1831-এ, ঠিক আছে, ফ্যারাডে এবং জোসেফ হেনরি এনারা কিন্তু পর্যবেক্ষণ করেন, এনারা কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কি আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো এখানে একবার বলে দিই। দেখো, তড়িৎ প্রদান করলে যেমন ম্যাগনেটিজম তৈরি হয়, তেমন ম্যাগনেটিজম দিয়েও তড়িৎকে তৈরি করা যায়, ঠিক আছে। তো ম্যাগনেটিক পাওয়ার দিয়ে তড়িৎকে তৈরি করার যে ক্ষমতা বা তড়িৎকে তৈরি করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ঠিক আছে। এবং এই ধরনের কারেন্টকে, ওইভাবে তৈরি করা কারেন্টকে বলা হয় ইনডিউসড কারেন্ট, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 13 দাগ, দর্পণের প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মির প্রতিফলন কোণ কত হবে। দেখো, সবসময় মাথায় রাখবে একটা জিনিস, যে যদি সেটা প্লেন দর্পণ হয়, ঠিক আছে, ধরো এটা প্লেন দর্পণ, আর এইটা হচ্ছে প্লেন দর্পণের প্রধান অ্যাক্সিস। এবার প্রধান অ্যাক্সিসকেই প্লেন দর্পণে নর্মাল বলা হয় বা অভিলম্ব বলা হয়। তো অভিলম্ব বরাবর যদি কোনো রশ্মি পড়ে, সেটা ওই বরাবরই ফিরে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের প্রধান অ্যাক্সিসই হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। তো এই বরাবর যদি কোনো রশ্মি পড়ে, সেটা এই বরাবর ব্যাক করবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও তার অভিলম্বই হচ্ছে তার কি, তার প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে তার অভিলম্ব বা নর্মাল, ঠিক আছে। তো যে দর্পণই বলো না কেন, অভিলম্ব বরাবর যদি কোনো রশ্মি পড়ে, তাহলে যে পথে যাবে সেম পথে কী করবে, এটা ব্যাক করবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব গুড কোশ্চেন্স বলতে পারো, ঠিক আছে। তো অ্যান্সার হবে তোমাদের কি, প্রতিফলন কোণ এবং আপতন কোণ সমান তো হবে, কিন্তু দেখো যেহেতু অভিলম্ব বরাবরই সব ক্ষেত্রে পড়ছে, ফলে এখানে 0 হবে আপতন কোণ এবং 0 ডিগ্রি হবে তোমাদের প্রতিফলন কোণ, অর্থাৎ কোনো কোণই উৎপন্ন হবে না, কারণ কোণ অবিলম্বের সাপেক্ষেই উৎপন্ন হয়, ঠিক আছে। যেহেতু অবিলম্ব বরাবরই পড়ছে, ফলে অবিলম্বের সঙ্গে আপতন কোণ কোনো কোণই তৈরি করবে না, আর আপতন কোণ 0 মানে প্রতিফলন কোণও 0 হবে। নেক্সট পরের প্রশ্ন, নিচের কোণটি উত্তল দর্পণের ম্যাগনিফিকেশন। অ্যান্সার তোমাদের এরকম ছিল যে m > 1, m < 1, তারপরে m, এইরকম তোমাদের কোনো অপশান ছিল, এরকম ধরনের কোনো অপশান ছিল। তো অলওয়েজ মাথায় রাখবে, এখানে উত্তল দর্পণ বলেছে, আর উত্তল দর্পণ বলেছে, লেন্স নয়। উত্তল দর্পণে কিন্তু প্রতিবিম্ব ছোট হয়, অলওয়েজ মাথায় রাখবে, ছোট হয় এবং সেটা ভার্চুয়াল হয় বা অসৎ হয়, ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবে। সো উত্তল দর্পণে যখন ভার্চুয়াল এবং অসৎ প্রতিবিম্ব হয়, তখন সেটা ডেফিনেটলি ম্যাগনিফিকেশান <1 হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে, <1। ছোট প্রতিবিম্ব অলওয়েজ <1 হয়, সেটা দর্পণে হোক লেন্সে হোক। ম্যাগনিফিকেশান যদি ছোট হয়, তাহলে সেটা <1 ধরা হয়, ঠিক আছে। চলো নেক্সট 15 দাগে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষমতার একক। দেখো অ্যাকচুয়ালি এখানে প্রশ্ন ছিল কোনটি ক্ষমতার একক নয়। দেখো, ওয়াট তো ক্ষমতারই একক, আমরা সবাই জানি, জুল পার সেকেন্ডকেই ওয়াট বলা হয়, তো বেসিক্যালি এটা তো ক্ষমতার একক বটেই। হর্স পাওয়ারও ক্ষমতার একক, কারণ পাওয়ার শব্দটা রয়েছে অলরেডি এর সাথে, কিন্তু কিলো ওয়াট আওয়ার কিন্তু ক্ষমতার একক নয়, ঠিক আছে, এটা কিন্তু ইলেকট্রিক এনার্জির একক, ঠিক আছে। এটা মানে হচ্ছে কিলো ওয়াট
পার আওয়ার, অর্থাৎ কিলোওয়াট কিন্তু ক্ষমতার একক, আর তার সঙ্গে পার আওয়ার দেওয়া রয়েছে, তাহলে এটা ডেফিনেটলি ক্ষমতার একক হচ্ছে না, এটা এনার্জি একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিলোওয়াটের সঙ্গে তুমি আওয়ারকে ইন্টু করছো, তার মানে ইলেকট্রিক এনার্জি হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, আর এটাকেই বলা হয় ইউনিট। কিলোওয়াট আওয়ার কি কিন্তু ইলেকট্রিক এনার্জি বলা হয়, আর এটা কি আবার কি বলা হয়, ইউনিট। মনে রাখবে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কী হয়, 1 ইউনিট হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের, কিলোওয়াট আওয়ার কিন্তু ক্ষমতার একক নয়। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, এটা 16 দাগ বেসিক্যালি, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের প্রকৃতি কেমন হয়। আমি তোমাদের আজকেই সন্ধ্যাবেলা একটা ক্লাস দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদের সেখানে বলেছিলাম এই হচ্ছে আমাদের অভিলম্ব, এই হচ্ছে সাপোজ ধরো বায়ু। ঠিক আছে, তো বায়ু থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে, ধরো কাঁচে যাচ্ছে, এটা হচ্ছে কাঁচ। তো কি দেখতে পাচ্ছি আমরা এখানে, আপতন কোণ, এই হচ্ছে প্রতিসরণ কোণ আর, এবং আয়ের মান আরের থেকে বড় হয় যখন সেটা লঘু থেকে ঘনতে যায়। ঠিক উল্টোটা হয় যখন ঘন থেকে লঘুতে যায়, অর্থাৎ তখন আর এর মান বেশি হয়ে যায় আয়ের থেকে। ঠিক আছে, কীভাবে মনে রাখবো, ট্রিকও দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা হালকা। তো হালকা মানে কি, এখানে জ্যাম কম, রাস্তাঘাটে জ্যাম কম থাকলে গাড়ি জোরে চলে, এখানে স্পিড আলোর বেশি থাকে। আর এইটা আমাদের ঘনমাধ্যম, ঘনমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্পিড কমে যায়, কারণ এখানে জ্যাম বেশি, ট্রাফিক বেশি, ঘন ট্রাফিক, ফলে লাইট কি হয়, বেশি দূর যেতে পারে না, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে যেতে পারে না। ঠিক আছে, কাছাকাছিই থাকে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। আজকের যে ভিডিওটা আমি দিয়েছি সন্ধ্যেবেলা, সেটা তোমাদের টোটালি প্রতিসারাঙ্কের উপর দিয়েছি। প্রতিসারাঙ্ক থেকে প্রচুর প্রশ্ন আসছে, সেই জন্য প্রতিসারাঙ্কের উপর একটা টোটাল ডেডিকেটেড ভিডিও আমি দিয়েছি আজকে, চাইলে সেটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। চল নেক্সট আমরা 17 দাগে যাব। 17 দাগ, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে নিচের কোনটি সত্য। দেখো অপশানগুলো আমি এক্স্যাক্টলি পাইনি, কিন্তু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে প্রিভিয়াস ইয়ারে পড়া প্রচুর প্রশ্ন আমি দেখলাম। সেখানে মাইটোকন্ড্রিয়া ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার তৈরি করে। দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে গঠন সেটা কি তৈরি করে, ক্রিস্টি তৈরি করে। ঠিক আছে, এটা মাথা রাখবে। ভেতরের গঠন মানে ভেতরের যে আবরণী সেটা কি এরকম ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে গিয়ে কী তৈরি করে, ক্রিস্টি তৈরি করে। ঠিক আছে, এই যে ভাঁজগুলো দেখছো, এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। কী বলা হয়, ক্রিস্টি। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেগুলো এর নিজস্ব ডিএনএ থাকে। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নিজস্ব কী থাকে, ডিএনএ থাকে। আর এই যে ভাঁজ দেখতে পাচ্ছি, এই যে ভাঁজ, এই ভাঁজগুলোকে কী বলা হয়, ক্রিস্টি বা ক্রিস্টা বলা হয়। ঠিক আছে, ক্রিস্টা। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা জিনিস, আচ্ছা নেক্সট একটা জিনিস, এদের মধ্যে কিন্তু রাইবোজোম থাকে। ঠিক আছে, এবং রাইবোজোম 80S প্রকৃতির হয়। আমরা জানি ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোম হয় সেটা 80S প্রকৃতির হয়, এটা ইউক্যারিওটিক রাইবোজোম। ঠিক আছে, আর যদি প্রোক্যারিওটিক রাইবোজোম হতো তাহলে সেটা 70S প্রকৃতির হয়, তবে প্রোক্যারিওটিক রাইবোজোম এতে পাওয়া যায় না। ঠিক আছে, এটা প্রোক্যারিওটিক। এটা মনে রাখবে, সময় রাইবোজোম দিয়ে বলে ইউক্যারিওটিক রাইবোজোম কী প্রকারে, এটা হচ্ছে রাইবোজোমের ফ্যাক্টর বলে, আমি রাই বলে লিখছি। ঠিক আছে, চলো রাইবোজোম। তো তিনটে কথা বললাম, মাথা রাখবে। আরেকটা জিনিস, এটা হচ্ছে ডবল মেমব্রেন থাকে, দেখতেই পাচ্ছ, একটা বাইরের মেমব্রেন, একটা ভেতরের মেমব্রেন। প্রথম কথা, মাইটোকন্ড্রিয়া একটা ডবল পর্দা বিশিষ্ট তোমাদের হয়, যাকে বলা হয় সেল অর্গানেলস। ঠিক আছে, কোষ অঙ্গাণু। নেক্সট হচ্ছে ভেতরের যে পর্দা, অন্তঃপর্দা, সেটা ভাঁজ খেয়ে ক্রিস্টি তৈরি করে। এদের নিজস্ব জিনোম থাকে বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয় যাকে। এদের যে রাইবোজোম থাকে সেটা 80S প্রকৃতির হয়, কারণ এটা ইউক্যারিওটিক রাইবোজোম হয়। দেখো প্রোপেন মানে কার্বনের সংখ্যা থাকে তোমাদের কটা, 3টে। তো C2H2N+2 মানে C3H8 আমাদের উৎপন্ন হয় প্রোপেনের সংকেত। এখানে বলেছে হাইড্রোজেন এবং কার্বনের অনুপাত কত, তো 3:80 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট বলছে কয়লার অসম্পূর্ণ দহন নিচের কোনটা উৎপন্ন। দেখো কয়লা যদি তুমি সম্পূর্ণ দহন ঘটাও তাহলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, কিন্তু যদি কয়লার অসম্পূর্ণ দহন ঘটাও, ঠিক আছে, অসম্পূর্ণ দহন ঘটাও, সেক্ষেত্রে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, যেটা একটা হার্মফুল পদার্থ, ক্ষতিকারক পদার্থ। ঠিক আছে, তো এখানে তোমাদের বলেছে অসম্পূর্ণ দহন, অ্যান্সার হবে তোমাদের কার্বন মনোক্সাইড। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলো। আচ্ছা, পরের প্রশ্ন, আইদার এই প্রশ্নটা এসেছিলো অথবা এই প্রশ্নটা এসেছিলো অথবা দুটোই এসেছিলো। লিথিয়াম হাইড্রক্সাইড এবং H2SO4 উপরে বিক্রিয়া হচ্ছে, তাতে লিথিয়াম সালফেট এবং H2O উৎপন্ন হচ্ছে। ক্লিনলি অ্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ, এটা একটা ক্ষার আর এটা একটা অ্যাসিড। তো দুটোর বিক্রিয়ায় লবণ উৎপন্ন হচ্ছে এবং H2 উৎপন্ন হচ্ছে। তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এটা একটা তোমাদের প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আর নিচেরটা আমরা তো জানি এটা একটা প্রশমন বিক্রিয়া, এটা হচ্ছে তোমাদের ক্ষার, এটা একটা অ্যাসিড, লবণ আর জল উৎপন্ন করছে, তো ডেফিনেটলি এটাও একটা প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে তোমাদের বলেছে কোনটা কারেক্ট হবে, এরকমই প্রশ্ন ছিল, 3টে অপশান ছিল।
এটা বললেও এটা একটা প্রশমন বিক্রিয়া হবে, এটা বললেও এটা একটা প্রশমন বিক্রিয়া হবে, ঠিক আছে। এটা সোডিয়াম হাইড্রক্সাইড, এটা লিথিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ব্লিচিং পাউডার তৈরিতে নিচের কোনটা কাজে লাগে? ওখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন ইত্যাদি অপশান ছিল, যেটা আমি শুনলাম। তো ক্লোরিন ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডার কিন্তু ক্লোরিনেরই প্রোডাক্ট বেসিক্যালি। নেক্সট হচ্ছে CaOCl2, এর সংকেত হয় ব্লিচিং পাউডারের। নেক্সট হচ্ছে কিশোর অবস্থায় নিচের কোনটি পরিবর্তিত হয় না? অপশানগুলো জানা নেই এই দুটোর ক্ষেত্রেই। দেখো ওখানে যেটা ছিল সেটা হচ্ছে, আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে কিশোর অবস্থায় দেখো চেহারার পরিবর্তন হয়, যেমন দাড়িগোঁফ ছেলেদের ক্ষেত্রে এগুলো ওঠে। তারপর বিভিন্ন জননান্দ্রিয়ে কিন্তু লোমশ ফ্যাক্টর দেখা যায়, ঠিক আছে। জননান্দ্রিয়, ঠিক আছে, হেয়ার ফ্যাক্টর এটা দেখা যায়। নেক্সট হচ্ছে এটা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয় এটা, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে বিভিন্ন গৌণ জননান্দ্রিয়গুলোর বৃদ্ধি ঘটে। মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র স্টার্ট হয়, ওকে। আচ্ছা, এছাড়াও আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যেমন দেখো কণ্ঠস্বরে পরিবর্তন আসে, কণ্ঠস্বর হালকা থেকে ভারী হতে আরম্ভ করে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে পেশি বৃদ্ধি হয়, ঠিক আছে, পেশি বৃদ্ধি হয় এবং হাইট বৃদ্ধি হয়, ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি হয়। এটা অন অ্যান অ্যাভারেজ দেখা যায়, উচ্চতাও কিন্তু বৃদ্ধি হয়, ঠিক আছে, বৃদ্ধি। তো এগুলো মোটামুটি তোমরা বলতে পারো যে কিশোর অবস্থায় হয়। এবার যে প্রশ্নটা ছিল তাতে এমন কোনো অপশান ছিল যেটা এইগুলোর সঙ্গে যুক্ত নয়, তাহলে সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হতো, কারণ এখানে বলেছে কোনটি পরিবর্তিত হয় না, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোনো প্রশ্ন নেই। এইটা আমাদের 23টা টোটাল প্রশ্ন আমাদের ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর PDF তোমাদের কিছুক্ষণ পরে এখানে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় শিফটের প্রশ্ন। অবতল দর্পণে মেরু বিন্দুতে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রধান অক্ষ এবং আপতিত রশ্মির মধ্যে কোণ কত হবে? দেখো এই হচ্ছে অবতল দর্পণ, এর এই হচ্ছে পি, যাকে মেরুবিন্দু বলা হয়, আর এই হচ্ছে প্রধান অ্যাক্সিস। অ্যাকচুয়ালি এটা তোমাদের স্ট্রেট লাইনে থাকে এবং এটাই হচ্ছে নর্মাল, মানে অভিলম্ব হচ্ছে এইটাই। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে এদের যে প্রধান অ্যাক্সিস ওটাই হচ্ছে নর্মাল হয়, ঠিক আছে। তো এখানে বলছি, এখানে যদি কোনো রশ্মি এইখানে এসে পড়ে, অর্থাৎ পি বিন্দুতে এসে পড়ে, স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, যদি কোনো আলোরশ্মি পি বিন্দুতে এসে পড়ে, আমরা জানি সেটা তাহলে পি দিয়েই কী হয়, রিফ্লেক্ট ব্যাক করে। এবং আমরা এটাও জানি যে এক্ষেত্রে এখানে যা কোণের মান হয় এই জায়গায় আমাদের কোণের মান সেম হয়, ঠিক আছে। দুটো অ্যাঙ্গেল আমাদের সেম টু সেম হয়। তোমাকে এখানে জিজ্ঞেস করেছে এই যে অভিলম্ব যেটা হচ্ছে এক্সপি, এই এক্সপিটাই হচ্ছে অভিলম্ব। তো এই হচ্ছে আপতিত রশ্মি, দুটোর মধ্যে যে কোণ হয় তাকে কী কোণ বলা হয়? তাকে আপতন কোণ বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রশ্নটা পড়লে যতটা টাফ লাগছে, যদি তুমি প্রশ্নটাকে খাতায় প্রশ্ন অনুযায়ী এঁকে করো তাহলে দেখবে অনেক ইজি হবে। এবং মনে রাখবে এক্ষেত্রে আয়ের যা মান হয় সেটাই হয় তোমাদের, ঠিক আছে। ইনসিডেন্স রে আর রিফ্লেকটিভ অ্যাঙ্গেল যে হয় দুটোই তোমাদের সেম হয়, আই এবং আর এর মান কী হয়, সেম হয়। এখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় এখানে সেম অ্যাঙ্গেল, এখানে যদি থিটা তৈরি হয় এখানে তোমাদের থিটাই তৈরি হবে, ওকে। নেক্সট পরের প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল এবং বেগুনি রঙের আলোর প্রতিসরাঙ্কের ওপর প্রশ্ন দেওয়া হয়েছিল। কী প্রশ্ন দেওয়া হয়েছিল? বলা হয়েছিল যে লাল এবং বেগুনি কোনটার প্রতিসরাঙ্ক কম না বেশি ইত্যাদির উপর প্রশ্ন দেওয়া হয়েছিল। মনে রাখবে লাল রঙের, এটা বলে দিই ভালো করে মনে রাখবে, লাল রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা একটা কাজ করি, দাঁড়াও আমি এখানে ফ্যাক্টরগুলো আগে লিখি। তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে রিফ্র্যাকশান, আচ্ছা প্রতিসরণ বলে লিখছি, চলো প্রতিসরণ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে প্রতিসরণ। তো আলোর প্রতিসরাঙ্কের উপর প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরণ, ঠিক আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য লালের কিন্তু বেশি হয় বেগুনির থেকে, এটা গেল প্রথম কথা, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য লালের বেশি হয় বেগুনির থেকে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে এর যে গতিটাও বলে দিই, গতিবেগ, ঠিক আছে। ফ্যাক্টরগুলো লিখছি এখানে। গতিবেগের ক্ষেত্রে কী হয়, লালের গতি বেশি হয় বেগুনির থেকে, ঠিক আছে। লালের গতি বেশি হয় বেগুনির থেকে, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় বেগুনির থেকে, লালের গতিও বেশি হয় বেগুনির থেকে, ঠিক আছে। আর আমরা একটা জিনিস জানি, যখন গতির সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কী, ব্যস্তানুপাতিক। ইয়েস অর নো বলো, গতির সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কী, ব্যস্তানুপাতিক। এছাড়াও মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গেও প্রতিসরাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে।
তো যখনই প্রিজমের ওপর এটা পড়ে, বেসিক্যালি প্রিজম থাকতে হবে, দেখো আলোর কিন্তু প্রতিসারাঙ্ক হয় না, পয়েন্ট টু বি নোটেড। এটা আগে মাথার ভেতর ঢুকিয়ে নাও যে প্রতিসারাঙ্ক কিন্তু আলোর হয় না, প্রতিসারাঙ্ক হয় মাধ্যমের। তো যদি এইভাবে প্রশ্নটা দেয় না, লাল এবং বেগুনি রঙের আলোর প্রতিসারাঙ্কের উপর প্রশ্ন যদি এইভাবে ডাইরেক্ট দেয়, তাহলে প্রশ্নটাই ভুল হয়ে যাবে। কারণ কোনো আলোর প্রতিসারাঙ্ক হয় না, প্রতিসারাঙ্ক হয় মাধ্যমের, পয়েন্ট টু বি নোটেড। যেমন আমরা বলি জলের প্রতিসারাঙ্ক, বায়ুর প্রতিসারাঙ্ক, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক, হীরের প্রতিসারাঙ্ক, রুবির প্রতিসারাঙ্ক, তোমাদের সোনার প্রতিসারাঙ্ক, এরম হতে পারে। কিন্তু কখনোই মনে রাখবে, অলওয়েজ মাথা রাখবে, কখনোই কিন্তু আলোর প্রতিসারাঙ্ক হয় না। তো ডেফিনেটলি এখানে কাঁচের প্রিজম বা ইত্যাদি কথা লেখা ছিল, ঠিক আছে, যেটা এখানে আমি তোমাদের শর্ট ফর্মে রাখার জন্য লিখিনি, বা আমাদের যিনি পেয়েছেন প্রশ্নটা তিনি এখানে রাখেননি, কারণ প্রশ্নটা হয়তো তিনি এইভাবেই পেয়েছিলেন। তো বলা হয়েছে যে তোমাদের প্রতিসারাঙ্কের উপর প্রশ্ন। তো অলওয়েজ মনে রাখবে যে লালের যেহেতু বেগ বেশি হবে সেহেতু এর প্রতিসারাঙ্ক কমে যাবে, ঠিক আছে। তো বেগুনির কিন্তু প্রতিসারাঙ্ক বেশি হবে লালের থেকে, বা বলতে পারো লালের প্রতিসারাঙ্ক বেশি হবে বেগুনির থেকে, ঠিক আছে। প্রতিসারাঙ্ক বেসিক্যালি এখানে মানে যখন অ্যাকচুয়ালি বেগুনির প্রতিসারাঙ্ক লালের প্রতিসারাঙ্ক বলে কিছু হয় না, একটু আগে বললাম। তো বেসিক্যালি কী হবে, যখন লাল রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যাবে তখন সেটা কী হবে, কম বেগবে। তোমরা জানো এটা, আশা করি আমি এখানে তোমার দেখিয়েও দিচ্ছি। লাল যখন প্রিজমের মধ্য দিয়ে যাবে তখন সেটা কী হবে, রিফ্লেক্ট ব্যাক হবে, এবং ব্যাক করে কী হবে, এদিকে বেঁকে যাবে, গিয়ে কী হবে, সেটা কম বেগবে, সেটা কী হবে, একটু কম বেগবে। যেখানে বেগুনি রঙের রশ্মি, বেগুনি কালার নিয়ে নিই, যেখানে বেগুনি রঙের রশ্মি কী হবে, যাবে এবং যাওয়ার ফলে কী হবে, সেটা অনেক বেশি বেঁকবে, ঠিক আছে। তো বেগুনি রঙের রশ্মির প্রতিসারাঙ্ক বেশি হয়, লালের প্রতিসারাঙ্ক কিন্তু কম হয়, ঠিক আছে। বলো এটা বুঝলে কিনা, এটা মাথা রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু কাজে লাগে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো। দুটো ফ্যাক্টর মাথা রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য লালের বেশি বেগুনির থেকে, বেগও লালের বেশি বেগুনির থেকে, আর বেগের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। বেগের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, অতএব লালের প্রতিসারাঙ্ক এক্ষেত্রে কম হবে, বেগুনি প্রতিসারাঙ্ক বেশি হবে। আবারও বললাম এই কথাটাই ভুল, লালের প্রতিসারাঙ্ক কম বেগুনি প্রতিসারাঙ্ক বেশি। বলতে হবে লালের সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি হবে, লালের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক কী হবে, কম হবে। এইটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো। আচ্ছা চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, পরের পেজ, নিচের কোনটি ইলেকট্রিক তার তৈরিতে ব্যবহার করা হয়? মেনলি অ্যালুমিনিয়াম এবং কপারকে ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো এজিকে ব্যবহার করা হয় না, অর্থাৎ রূপোকে ব্যবহার করা হয় না, যদিও রূপো কিন্তু ভালো তোমাদের তড়িৎ পরিবাহক, কিন্তু ব্যবহার কেন করা হয় না, কারণ রূপোর দাম অত্যন্ত বেশি হয়, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম আর কপার এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে নিচের ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাধিক বিক্রিয়াশীল? দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ দিয়ে বারবার প্রশ্ন আসছে। এখানে যে অপশানগুলো ছিল সেটা তোমাদের ছিল হচ্ছে কপার ছিল, এজি ছিল অর্থাৎ রূপো ছিল, তারপর তোমাদের ছিল হচ্ছে আমি যতদূর জানি ম্যাগনেশিয়াম ছিল, আর তোমাদের ছিল হচ্ছে ফেরাস অর্থাৎ লোহা ছিল, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সর্বাধিক বিক্রিয়াশীল বলেছে, তো ম্যাগনেশিয়াম অ্যান্সার হবে। প্রথমে ম্যাগনেশিয়াম হবে, আমি তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে ম্যাগনেশিয়াম হবে, তারপর তোমাদের লোহা হবে, তারপর তোমাদের কপার হবে, ইয়েস, তারপর তোমাদের সর্বাধিক কম হবে, মানে সব থেকে সর্বনিম্ন কে হবে, রূপো হবে সর্বনিম্ন, সব থেকে বেশি কী হবে, এমজি হবে সব থেকে বেশি, অর্থাৎ ম্যাগনেশিয়াম। পরের প্রশ্ন থাকে, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন। এখানে তোমাদের বলেছে এক্স ওয়াই ক্রোমোজোমের উপর প্রশ্ন দেওয়া হয়েছিল। কী প্রশ্ন দেওয়া হয়েছিল, দেখো কতগুলো স্টেটমেন্ট বেস প্রশ্ন এখানে দেওয়া হয়েছিল, মানে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, তারপর বেস করে তোমাকে বলতে বলেছিল কোনটা কারেক্ট। মনে রাখবে এক্স ক্রোমোজোম কিন্তু কেবলমাত্র পুরুষে পাওয়া যায় তা না, এক্স ক্রোমোজোম মেল এবং ফিমেল বোথে পাওয়া যায়, মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে, দুটোতেই কিন্তু এক্স ক্রোমোজোম পাওয়া যায়। কারণ মেলে যে ক্রোমোজোম থাকে সেটাকে আমরা বলি এক্স ওয়াই ক্রোমোজোম, আর ফিমেলে যেটা থাকে সেটাকে আমরা বলি এক্স এক্স ক্রোমোজোম। তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এক্স ক্রোমোজোম কিন্তু মেল এবং ফিমেল উভয়তে পাওয়া যায়, যেখানে ওয়াই ক্রোমোজোম কিন্তু কেবলমাত্র মেলে পাওয়া যায়, ওয়াই ক্রোমোজোম কিন্তু কোনোভাবেই ফিমেলে পাওয়া যায় না, ঠিক আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ মেলে এক্স ওয়াই থাকে আর ফিমেলে এক্স এক্স থাকে, তার মানে ওয়াই ক্রোমোজোম কিন্তু কোথায় থাকে না, ফিমেলে কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে না। অ্যাকচুয়ালি পুরুষদের যে দেহের বৈশিষ্ট্য, ঠিক আছে, টেস্টিস বা ইত্যাদি ব্যাপার, সেইগুলো কিন্তু সবই ওয়াই ক্রোমোজোম দিয়ে প্রকাশ পায়। ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে এস আর ওয়াই জিন, এস আর ওয়াই জিন, এটা প্রশ্ন আসতে পারে কিন্তু এগুলো, ঠিক আছে। এস আর ওয়াই জিন এক্সট্রা ইনফরমেশন এই জন্য দেওয়া, এস আর ওয়াই মানে কি, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই প্রোটিন, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন আর ফর রিজিয়ন ওয়াই প্রোটিন, ঠিক আছে। এটাকে টিডিএফ ফ্যাক্টরও বলা হয়, এটাকে কী বলা হয়, টিডিএফ ফ্যাক্টর, আমি এভাবে লিখছি না, এভাবে লিখি, এটাকে আর কি বলা হয়, টিডিএফ ফ্যাক্টর, টি ফর টেস্টিস, এফ ফর ডি ফর ডিটারমাইনিং, এফ ফর ফ্যাক্টর, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই এস আর ওয়াই জিনই হচ্ছে মেনলি
টেস্টিস ডেভেলপমেন্ট, স্পার্ম তৈরি ইত্যাদি, অর্থাৎ পুরুষদের দেহের যে সমস্ত জননান্দ্রিয়ের যে সমস্ত কাজ সেগুলো মেনলি ওয়াই দিয়েই কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এবং SRY জিন সেটাকে রিপ্রেজেন্ট করে, এটাকে TDF ফ্যাক্টরও বলা হয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে, এটা গেল প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম কিন্তু বড় হয় ওয়াই এর থেকে, অর্থাৎ এটা আমি বলছি সাইজের ওপর, ঠিক আছে। এক্স ক্রোমোজোম কিন্তু সাইজে কী হয়, বড় হয়। কার থেকে বড় হয়? SYZD। কার থেকে বড় হয়? XY কিন্তু এক্স বড় হয় সাইজে ওয়াই থেকে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্স ক্রোমোজোমের জিনের সংখ্যা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের থেকে বেশি, এটা কি নাম্বার অফ জিনের সংখ্যা কিন্তু এক্স ক্রোমোজোমে বেশি থাকে ওয়াই ক্রোমোজোমের থেকে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম কিন্তু সাব মেটাসেন্ট্রিক হয়, ঠিক আছে, সাব মেটাসেন্ট্রিক, ঠিক আছে। এটা কি হয়? সাব মেটাসেন্ট্রিক হয়, যেখানে ওয়াই ক্রোমোজোম কিন্তু সাব মেটাসেন্ট্রিক হয়। যদি অনেক বইতে মেটাসেন্ট্রিক লেখা থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম কিন্তু অ্যাক্রোসেন্ট্রিক হয়, ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক হয়। ওয়াই ক্রোমোজোম কী হয়? অ্যাক্রোসেন্ট্রিক হয়। এটা মনে রাখো। সাব মেটাসেন্ট্রিক বলতে কী বোঝায়? অনেক ক্রোমোজোম তুমি দেখবে, দেখো সাপোজ ধরো এই একটা ক্রোমোজোম আছে, ঠিক আছে। এই ক্রোমোজোমে যদি একদম মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, যে গোল বিন্দুটা দিলাম এটা অবস্থান করে, তাহলে এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এবার এই গোল বিন্দুটা যদি আরেকটু ওপরে অবস্থান করে, এরকম জায়গায় অবস্থান করে, তাহলে এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। আর যদি সেটা একদম মাথায় অবস্থান করে, তাহলে এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। আর যদি সেটা পুরোপুরি মাথায় না, এত বড় তো হয় না, পুরোপুরি মাথায় না কিন্তু মাথার প্রায় কাছাকাছি অবস্থান করে, তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাকচুয়ালি এটা এরকম হবে না, এটা আরেকটু আমার নিচে নামবে, ঠিক আছে। যদি আমি এরকম ধরনের করি তো এটা এরকম জায়গায় অবস্থান করবে, ঠিক আছে, এরকম পয়েন্টে। যদি একটু নিচে নামে তাহলে সেটা মাঝখানে হয়ে যাবে, অর্থাৎ একটা বাহু আরেকটা বাহুর থেকে বড় হবে। এটা হচ্ছে সম্পূর্ণ মিডলে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক, আর এইটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? যে প্রায় মাথায় কিন্তু পুরোপুরি মাথায় নয়। দেখো এটা পুরোপুরি মাথায় গেছে, এটা প্রায় মাথায় কিন্তু পুরোপুরি মাথায় না। তো ওয়াই ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক হয়, যেখানে এক্স ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? অনেক বইতে যদিও এক্স ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক বলা থাকে, কিন্তু এক্স ক্রোমোজোম পুরোপুরি মেটাসেন্ট্রিক হয় না, সাবমেটাসেন্ট্রিক হয়। অ্যাজ পার উইকিপিডিয়া এটা সাবমেটাসেন্ট্রিক, ওয়াই কিন্তু অ্যাক্রোসেন্ট্রিক হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিফারেন্স, যা আমি সব বললাম। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমাদের কমন প্রশ্ন, যারা আমার রিয়াকশানে ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম দেখেছো, তাদের জন্য এটা কমন প্রশ্ন। আমি তোমাদের সেখানে করিয়েছিলাম যে AgCl সেটাকে যদি তুমি সূর্যালোক বা বাল্বের আলো, যে কোনো একটা আলো, কিন্তু আলো তীব্র হতে হবে, যদি তুমি দাও এর মধ্যে, যদি এখানে দাও, সানলাইটও হতে পারে, বাল্বের লাইটও হতে পারে, তবে মেনলি সানলাইটে করা হয়, তাহলে কী কী হয়? সেটা সিলভারে ব্রেকডাউন হয় এবং তার সঙ্গে সেটা কিন্তু ক্লোরিনে ব্রেকডাউন হয়ে যায়। বলো এটা করিয়েছিলাম কি করায়নি? করিয়েছিলাম। তো তার থেকে কিন্তু প্রশ্ন এসেছে, এবং ওখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম সিলভার ব্রোমাইডেরও। সিলভার ব্রোমাইডও কিন্তু লাইটের রেসপন্সে কী হয়, সেটা সিলভার এবং ব্রোমিনে ব্রেকডাউন হয়, ঠিক আছে। আর এটাও বলেছিলাম এই সিলভার ক্লোরাইড যেটা, এটা কিন্তু তোমাদের ফটোগ্রাফিতে কাজে লাগে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, সাদা কালো ফটোগ্রাফিতে কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু কাজে লাগে, এটা তোমাদের বলেছিলাম। আর এটাও বলেছিলাম এটা কিন্তু একটা ডিকম্পোজিশন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া এটা, ঠিক আছে। অর্থাৎ একটা ভেঙে দুটো তৈরি হচ্ছে, ফ্যাক্টর কি কাজ করছে? লাইট, ডিকম্পোজিশন বিক্রিয়া এটা। তো ডিকম্পোজিশনের যে বিক্রিয়ার আমি উদাহরণ দিয়েছিলাম তার মধ্যে এই প্রশ্নটা ছিল। তো এখানে আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, লিখিনি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা এখানে লাইট ইউজ করা হয়, আর্টিফিশিয়াল লাইট হলেও চলে, কিন্তু লাইট তীব্র হতে হয়। আর এইটা কিন্তু একটা ডিকম্পোজিশন বিক্রিয়া, ঠিক আছে, ডিকম্পোজিশন, তোমরা বাংলায় লিখে নিতে পারো বিয়োজন, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে সরীসৃপের লিঙ্গ নির্ধারক ফ্যাক্টর কোনটা? সেটা হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা দেখবে যদি কেউ ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি ইত্যাদি চ্যানেল দেখে থাকো, দেখবে কুমির কিন্তু বা কচ্ছপও কিন্তু এটা করে, কী করে? বালির নিচে সে একটা গর্ত খুঁড়ে কিন্তু ডিমগুলোকে রাখে, ঠিক আছে, ডিমগুলোকে রাখে। এবং এই যে দেখো, গর্ত তো সব জায়গায় সমান পরিমাণ নেই, কিছু গর্ত, কিছু ডিম আছে যেটা একটু নিচের দিকে থাকে, কিছু ডিম আছে কম্পারেটিভলি একটু উপর দিকে থাকছে, তার মানে যে নিচের দিকে যাচ্ছে সে বেশি গরম পাচ্ছে, যে উপর দিকে যাচ্ছে সে কম গরম পাচ্ছে। তো এইভাবে কিন্তু স্ত্রী পুরুষ ব্যাপারটা এখানে নির্ণয় হয়ে যায় বাই টেম্পারেচার, ঠিক আছে। চল নেক্সট আমরা 8 দাগে যাব। আচ্ছা, 8 দাগ, গাছ CO2 ত্যাগ প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো, গাছ CO2 কিন্তু ত্যাগও করে। আমরা সবসময় ভাবি যে গাছ CO2 নেয়, তা কিন্তু নয়, গাছ CO2 অনেক সময় ত্যাগও করে। মেনলি নাইটে, রাত্রিবেলা গাছ কিন্তু CO2 ত্যাগ করে। কারণ কি? কারণ দেখো, রাত্রিবেলা CO2 ইউজড হয় না, কারণ সালোক সংশ্লেষ দিনের বেলা চলে, ঠিক আছে। সো সালোক সংশ্লেষ যেহেতু দিনের বেলা চলে, ফলে রাত্রিবেলা CO2 কম ইউজ হয়, দিনের বেলা CO2 বেশি ইউজ হয়, ঠিক আছে। ফলে এক্সেস যে CO2 থাকে সেটা রাত্রিবেলা গাছ বার করে দেয়, এবং এই প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন বা শ্বসন, ঠিক আছে। কী বলা হয়? রেসপিরেশন বা
শ্বসন বলা হয়। রেসপিরেশন শব্দটাও মাথায় রাখো, কারণ পরীক্ষার সময় ডাইরেক্ট রেসপিরেশন শব্দটা কি বাংলায় দিয়ে দেওয়া হয়। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে জল কীভাবে বার করে। মনে রাখবে জল কিন্তু বার করে ট্রান্সপিরেশন পদ্ধতিতে, ঠিক আছে। ট্রান্সপিরেশন এটাকে বাষ্পমোচনও বলা হয়, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কি হবে দেখতেই পাচ্ছ আশা করি। আমার মনে হয় বাষ্পমোচন শব্দটা ওখানে ছিল, ঠিক আছে। 9 দাগের প্রশ্ন, 2500 ওয়াট 5 ঘন্টা ধরে ব্যবহৃত হলে তড়িৎ শক্তির পরিমাণ কত। দেখো এখানে ওয়াট আছে কিন্তু এখানে ঘন্টা আছে। যখন এরকম ওয়াট আর ঘন্টা একসঙ্গে থাকবে তখন আমরা কী করবো, এটাকে প্রথমে কিলোওয়াটে কনভার্ট করে নেবো, মানে 1000 দিয়ে ভাগ করে নেবো, ইন্টু আমরা 5 করবো। তো এখানে দেখতে পাচ্ছি এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের আসছে 2.5 ইন্টু 5, ঠিক আছে। 2.5 ইন্টু 5 মানে কি, আমরা দেখতে পাচ্ছি 125 হয় বেসিক্যালি, একটার পরে দশমিক, তার মানে এত কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, ইলেকট্রিক তড়িৎ শক্তির পরিমাণ কী হবে, এত কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। দেখো এটা সবাই জানি আমরা, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, যাকে এরিথ্রোসাইটও বলা হয়, এরিথ্রোসাইট, ঠিক আছে। অ্যারিথ্রো শব্দের অর্থ, অ্যারিথ্রোসিস শব্দের অর্থ সম্ভবত, বা অ্যারিথ্রো এরকম সামথিংয়ের অর্থ হচ্ছে আমাদের অ্যারিথ্রোসাইট, ঠিক আছে। অ্যারিথ্রো এরকম সামথিংয়ের অর্থ হচ্ছে রেড, ঠিক আছে। এই যে এই শব্দটার অর্থ কি আমাদের কাছে কী হয়, রেড হয়, ঠিক আছে। তো আরবিসি বা লোহিত রক্তকণিকা, এদের যে লাইফ স্প্যান থাকে এটা নিয়ে প্রশ্ন অলরেডি বহুবার পড়েছে, 100 থেকে 120 দিন হয়। নেক্সট যে পয়েন্টটা মাথায় রাখবে, এটা কিন্তু অস্থি মজ্জায় তৈরি হয়, লোহিত অস্থি মজ্জায় তৈরি হয়। দেখো আমি এটা কথাটাকে আমি রেডি লিখলাম। তবে ম্যাচিওর অবস্থায় লোহিত অস্থি মজ্জায় তৈরি হলেও মাতৃদেহের ভিতরে যখন শিশু থাকে তখন সেটা লিভার থেকে তৈরি হয়, ঠিক আছে। আনবর্ন চাইল্ডের ক্ষেত্রে সেটা লিভার থেকে তৈরি হয়। আনবর্ন চাইল্ড মানে মিনিংটা অবশ্য অন্য হয়, তবে আনবর্ন চাইল্ড আমি বলতে চেয়েছি যে এখনও জন্মায়নি, তার ক্ষেত্রে লিভার থেকে তৈরি হয়, ঠিক আছে। আর মারা কোথায় যায়, মৃত্যু। এরা মৃত্যু কোথায় বরণ করে, সেটা হচ্ছে তোমাদের প্লীহাতে, নর্মালি প্লীহাতে, তবে শুধুতে প্লীহাতে হয় তা নয়, লসিকাতেও এদের হত্যা হয়। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এদেরকে খেয়ে নেওয়া হয়, ঠিক আছে, যখন এরা বুড়ো হয়ে যায়, সোজা কথা বলতে। আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা, যে এরা কেন লাল হয়। সবাই জানি হিমোগ্লোবিন থাকে, তাই হিমোগ্লোবিনই কিন্তু অক্সিজেনকে পরিবহন করে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে জুড়ে যায়, গিয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, ঠিক আছে, এবং কলাকোষে পৌঁছে দেয় অক্সিজেনকে, ওকে। এই হিমোগ্লোবিন যখন লোহিত রক্তকণিকা ব্রেকডাউন হয়, অর্থাৎ যখন একে মারা হয়, তখন এর থেকে হিমোগ্লোবিন থেকে হিম অংশটা বেরিয়ে আসে। এই হিম অংশ থেকে কিন্তু দুটো জিনিস তৈরি হয়, ঠিক আছে। হিমোগ্লোবিনের হিম অংশ থেকে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে তোমাদের বিলিভার্ডিন, আর দুই হচ্ছে তোমাদের বিলিরুবিন, ঠিক আছে, যেটা খুবই ডেঞ্জারাস আমাদের দেহের পক্ষে, এবং এটা কিন্তু মলের সঙ্গে বাইরে আসে, ঠিক আছে, বিলিরুবিন, ঠিক আছে। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মল হলুদ হয়, কারণ এরা কিন্তু হলদেটে হয়, ঠিক আছে, এদের কারণে কিন্তু মল নর্মালি হলুদ হয় হিউম্যানদের ক্ষেত্রে, ঠিক আছে। তো বিলিরুবিন এবং বিলিভার্ডিন কিন্তু বাইরে আসে, কারণ এরা এক্সট্রিমলি ডেঞ্জারাস যদি দেহে ভেতরে থেকে যায়। তো চল নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটায় না তোমরা দুটো একই রোধ এই কথাটা অ্যাড করে নিও, ঠিক আছে, তাহলেই প্রশ্নটা সম্ভব। তবে এই প্রশ্নটা এক্স্যাক্টলি পড়েছিল কিনা জানি না, তবে যদি পড়ে থাকে ভালো প্রশ্ন। বলেছে 50 অ্যাম্পিয়ার, ভোল্ট হচ্ছে 5 ভোল্ট, যদি দুটি একই রোধ শ্রেণী বর্তনীতে লাগানো থাকে তাহলে রোধের পরিমাণ কত। দেখো দুটো একই রোধ মানে একটা এক্স আর একটা এক্স, তো এক্স প্লাস এক্স কী হবে আমাদের 2x, তো টোটাল রোধের পরিমাণ কী হলো আমাদের 2x, ঠিক আছে, কারণ শ্রেণী বর্তনী বলেছে, তো রোধ যোগ হয়ে যাবে। 50 অ্যাম্পিয়ার আছে, ভোল্ট আছে 5, তো আমরা জানি যে ভোল্ট ইকুয়াল টু IR, ঠিক আছে। আই হচ্ছে তোমাদের কি এখানে 50, আর আর হচ্ছে কি এখানে আমাদের 2x, ঠিক আছে। এটাকে যদি কাটাকুটি করো এখান থেকে তুমি কী পাচ্ছ, 10 পাচ্ছ, ঠিক আছে। আর আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তার মানে 1 ইকুয়াল টু, এখান থেকে যদি বা দিয়ে করি 1 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে 20x হচ্ছে, ঠিক আছে। তার মানে কী হচ্ছে 1/20 ইকুয়াল টু আমাদের x হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের যে ভ্যালু আসছে সেটা আমাদের কী আসছে 0.005, তো দিস ইজ দ্য 0.005 নয়, 100 দিয়ে যাবে না, তো 0.05, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন আমাদের কী বলছে দেখো, পরের প্রশ্ন আমাদের বলছে যে কত ডিগ্রিতে জিপসামকে গরম করলে সেটি প্লাস্টার প্যারিস তৈরি করবে, ঠিক আছে। দেখো এটা যদি তুমি কেলভিনে নাও তাহলে 373 কেলভিন হবে, আর যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে নাও তাহলে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তোমাদের দরকার। এটা 180, ঠিক আছে, 180 ডিগ্রি সেলসিয়াস তোমাদের দরকার হয়, ওকে। জিপসাম হচ্ছে কি, জিপসাম হচ্ছে তোমাদের ক্যালসিয়াম সালফেট,
ঠিক আছে, 2H2O। ওকে, এটাকে তুমি যখন হিট দিচ্ছ, যখন তুমি তাপ দিচ্ছ, তখন কি এর থেকে জলের অণু বেরিয়ে আসে। যেই জলের অণু বেরিয়ে আসে তখন এটা ক্যালসিয়াম সালফেট তো থাকে, কিন্তু জলের অণু দেখো অনেকটা কমে যায়। তো ½ H2O, এই যে ½ H2O হচ্ছে CH ওপর ½ H2O, এটা কি বলা হয়? প্লাস্টার অফ প্যারিস। এটাকে হেমিহাইড্রেটও বলা হয়, কারণ দেখো হাফ হয়ে গেছে, 2 ছিল হয়ে গেছে কত? হাফ, দেখো জলের অণু বেরিয়ে গেছে। ঠিক আছে, চল নেক্সট, পরের প্রশ্ন। 13 দাগ বলছে সবসময় সোজা এবং অসৎ প্রতিবিম্ব। দেখো সবসময় সোজা এবং সবসময় অসৎ প্রতিবিম্ব পাওয়া যায় সমতল দর্পণে। তুমি তোমার আয়নার সামনে দাঁড়াও, তুমি দেখবে তোমার সোজা প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, তোমার মাথা নিচের দিকে হয়ে যায় না, সমতল দর্পণ। আর একটা জিনিসের সবসময় অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়, সেটা হচ্ছে উত্তল দর্পণে। মনে রাখবে উত্তল দর্পণে, কিন্তু এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণেও কিন্তু সবসময় সোজা এবং অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। তবে একটা কথা বলি, যদি বলতো সবসময় সোজা, অসৎ এবং ছোট প্রতিবিম্ব পাওয়া যায়, তখন কিন্তু অনলি উত্তল দর্পণ অ্যান্সার হতো, তখন কিন্তু আর সমতল দর্পণ অ্যান্সার হতো না। কারণ সমতল দর্পণে যে প্রতিবিম্ব পাওয়া যায় সেটা সোজা তো হয়, ঠিক আছে, সেটা অসৎ তো হয়, সেটা কিন্তু সমান আকারেরও হয়। ঠিক আছে, সমান আকারের হয়। ক্লিয়ার হয়েছে? কিন্তু যেহেতু এখানে সমান আকারটা কেমন তা বলে দেওয়া হয়নি, সোজা এবং অসৎ বলে দিয়েছে, সুতরাং সোজা এবং অসৎ সমতল দর্পণেও হয়, সোজা এবং অসৎ কিন্তু তোমাদের উত্তল দর্পণেও হয়। ঠিক আছে, কিন্তু যদি বলতো ছোট, তখন কিন্তু কেবলমাত্র উত্তল দর্পণে অ্যান্সার হতো। সোজা, অসৎ এবং ছোট প্রতিবিম্ব উত্তল দর্পণে পাওয়া যায়। ঠিক আছে, কেবলমাত্র। আর দুটো হলে সোজা এবং অসৎ, ছোট না বললে। নেক্সট হচ্ছে H2 এবং এটাকে ব্যালেন্স করতে বলেছে। দেখো হাইড্রোজেন এখানে কটা আছে? দুটো। এখানে হাইড্রোজেন কটা আছে? 2 এবং 3, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি যখন এরকম ফরম্যাটে লেখা থাকে, এরকম ফরম্যাটে লেখা থাকে, তখন এই 2 এর সঙ্গে গুণ হয়, এই 2 এর সঙ্গে গুণ হয়। তারপর নাইট্রোজেন এখানে আছে দুটো, হাইড্রোজেন এখানে আছে 3 × 2 মানে 6। আর এখানে হাইড্রোজেন কটা আছে? এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছি আছে দুটো, এখানে নাইট্রোজেন কটা আছে? দেখতে পাচ্ছি দুটো। দেখো নাইট্রোজেন দুটো আছে, এটা ওকে, কিন্তু হাইড্রোজেন তো আমাকে 6টা করতে হবে। তো কী করবো? বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে এর সামনে এই যে এটা আছে, এর সামনে আমি যদি একটা 3 অ্যাড করে দিই, এখানে যদি আমি 3 অ্যাড করি, দেখো 3 × 2 কী হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তো হাইড্রোজেন 6 হয়ে গেছে, নাইট্রোজেন এখানে 2 ছিল, এখানে অলরেডি 2 আছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় আমাদের কিছুই বসানোর দরকার নেই। যখন এখানে কিছুই বসবে না, তখন বেসিক্যালি এখানে 1 বসবে, কারণ 1 × 2 2ই হয়ে যায়। ঠিক আছে, এখানে মনে রাখবে কিছু যখন থাকে না তখন সেটাকে 1 ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই বক্সে কী বসবে সেটা বলা ছিল, এই বক্সে 1 বসবে। ওকে, ক্লিয়ার হয়েছে? কারণ এখানে কিছু না বসেও বিক্রিয়াটাকে ব্যালেন্স করা যাচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের পেজ, অ্যারেনকাইমা নিচের কোনটিতে পাওয়া যায়? দেখো অ্যারেনকাইমা হচ্ছে এক প্রকারের প্যারেনকাইমা। ঠিক আছে, অ্যারেনকাইমা কি? এক প্রকারের প্যারেনকাইমা। অ্যারেনকাইমা লিখে দিচ্ছি এখানে তোমাদের, এক প্রকারের কি? প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা। এবং এটাকে বলা হয় বায়োবিও প্যারেনকাইমা, অর্থাৎ এই প্যারেনকাইমার মধ্যে বাতাস থাকে। ঠিক আছে, সাধারণত যে সমস্ত জলজ পুষ্প উদ্ভিদ আছে, বা জলজ উদ্ভিদ বলতে পারো, যারা জলের ওপর ভাসে, তাদের ক্ষেত্রে এই প্যারেনকাইমা দেখা যায়। যেমন কচুরিপানা, ওয়াটার হায়াসিন্থ, কচুরিপানা। ঠিক আছে, কচুরিপানাতে এইটা দেখা যায়, পদ্মতে দেখা যায়। ঠিক আছে, লোটাস বা পদ্ম এবং কচুরিপানাতে এই ধরনের তোমাদের টিস্যু দেখা যায়, এটা বায়োবিও প্যারেনকাইমা হয়। ঠিক আছে, এবং এটা জীবিত, অবশ্যই প্যারেনকাইমা জীবিত হয়। নেক্সট হচ্ছে বলছে তোমাদের ইথানল এবং অক্সিজেনের বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? দেখো ইথানলের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় না, তখন উৎপন্ন হয় ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, আর তার সঙ্গে উৎপন্ন হয় তোমাদের জল, এটা মাথা রাখবে। এবং এখানে এক প্রকারের বলতে পারো তাপ তো দেওয়াই হয়, প্রথম কথা হিট তো এখানে দেওয়াই হয়, এবং তার সঙ্গে আর একটা জিনিস এখানে ব্যবহার করা, সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এখানে ব্যবহার করা হয়। এবং এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ফর্মুলা কী হয়? KMnO4। ঠিক আছে, সরি MnO4। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর ইথানল আর অক্সিজেন এই দুটোর যোগফলই এটা তৈরি হয়, হিট দেওয়া হয় এবং তার সঙ্গে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 ব্যবহার করা হয়, এবং ইথানোয়িক অ্যাসিড এবং জল উৎপন্ন হয়। এটা কিন্তু অক্সিডাইজড হয়, ইথানল অক্সিডাইজড হয়, অর্থাৎ জারিত হয় ইথানল। ঠিক আছে, পরের প্রশ্ন তোমাদের বলছে যে রক্তকণিকার ফিগারের উপর প্রশ্ন দেওয়া হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল এই ধরনের তোমাদের ফিগার দিয়ে যে কোনটা কী ধরনের। দেখো বলে দিই,
দু প্রকারের শ্বেতকণিকা পাওয়া যায়, এরা সবাই যদিও শ্বেতকণিকারই পার্ট। একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে দানাহীন। একটা হচ্ছে দানাদার, একটা কি দানাহীন, ঠিক আছে, দু প্রকারের পাওয়া যায়। তো দেখো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এদের ভেতরে কোনো দানা নেই, আর এই তিনটেকে দেখো এদের মধ্যে কিন্তু দানা আছে। দেখো এই তিনটেকে দেখো, এদের মধ্যে কি আছে, দানা আছে, ঠিক আছে, দানা আছে। তো দেখো এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ এর মধ্যে দানা তো আছে, এবং এই যে নিউক্লিয়াস দেখো 3-4টে পার্টে ডিভাইড আছে, এদেরকে বলা হয় নিউট্রোফিল, ঠিক আছে। নিউট্রোফিলের যে নিউক্লিয়াস এটা 3-4টে পার্টে কী হয়, ডিভাইড থাকে, ঠিক আছে, নিউট্রোফিল, দন্তনাস্যি হর্ষু টরফলা ওকার। নেক্সট যেটা, এটা হচ্ছে তোমাদের দুটো পার্টে দেখো নিউক্লিয়াস ডিভাইড আছে, এটাকে বলা হয় ইউসিনোফিল, ঠিক আছে। এই দুটোকে ইজিলি চেনা যায়, ঠিক আছে, এই দুটোকে কী করা যায়, ইজিলি চেনা যায়, ইউসিনোফিল। ঠিক তার পরেরটা দেখো, এটাও দানা আছে, এটাকে বলা হয় বেসোফিল। কি বলা হয়, বেসোফিল। মনে রাখবে যেগুলো দানাদার তাদের পিছনে ফিল লাগানো থাকে, ঠিক আছে। ফিল মানে সম্পূর্ণ করা বা পূর্ণ করা, এগুলো দানা দিয়ে পূর্ণ, ওই জন্য নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবং এইটাই দেখো, এটা তোমাদের, এটা হচ্ছে মোনোসাইট, ঠিক আছে, ময়কার দন্তনয়কার, এটা হচ্ছে তোমাদের কি মোনোসাইট। এগুলোর শেষে সাইট লাগানো থাকে যেগুলোতে দানাহীন, ঠিক আছে, মোনোসাইট, এটা হচ্ছে মোনোসাইট। আর এইটা হচ্ছে তোমাদের লিম্ফোসাইট, লয়সি ময়ফয় ওকার, এটা হচ্ছে তোমাদের কি লিম্ফোসাইট, ঠিক আছে। তো চিনব কী করে, প্রবলেম তোমাদের নিউট্রোফিল আর ইউসিনোফিল চিনতে কোনো প্রবলেম হয় না। নিউট্রোফিলের নিউক্লিয়াস দেখতে পাচ্ছ 3-4টে পার্টে ডিভাইড থাকে, ইউসিনোফিল নর্মালি দুটো পার্টে ডিভাইড থাকে। বেসোফিলে দেখতে আর ইউসিনোফিলে দেখতে, মানে বেসোফিল আর মোনোসাইটে দেখতে একই রকম হয়, যদিও বড় ছোটো আছে, ঠিক আছে। তো সাইজ দেখেও বোঝা যায়, তবে অনেক সময় যখন একটা সেলের মধ্যে দেওয়া হয় তখন ছোটো করেই দেওয়া হয়, প্রত্যেকটা সাইজ প্রায় সমান দেখায়। তো বুঝবো কী করে, বেসোফিল আর মোনোসাইটে দেখো কোনো দানা নেই, মোনোসাইটে দানা নেই, বেসোফিলে দানা থাকবে, দেখতে একরকমই লাগে। আর একটা জিনিস, বেসোফিলের যে তোমাদের নিউক্লিয়াস সেটা অনেক সময় বাইলোবড হয়। বাইলোবড মানে কি, দুটো পার্টে ডিভাইড হয়। এখানে দেখতে পাচ্ছি একটা ছোটো খাঁজ রয়েছে, তো এরকম অনেকটা দেখতে হয়, এরকম অনেকটা দেখতে হয়, ঠিক আছে, অনেকটা দেখতে হয়। তবে বেসোফিল আর তোমাদের এই মোনোসাইট একসঙ্গে দিতে পারে, কিন্তু ইউসিনোফিল আর বেসোফিল নর্মালি একসঙ্গে দেয় না ফিগারে, কারণ দেখতে অনেকটা একরকম লাগে এদের, ঠিক আছে। তো বেসোফিলের ক্ষেত্রে মনে রাখবে, বেসোফিলে কিন্তু বাইলোবড হতে পারে ইউসিনোফিলের মতো, কিন্তু বেসোফিল আর মোনোসাইট আমরা খুব ভালো করেই চিনতে পারি, বেসোফিলে দানা থাকে, মোনোসাইটে দানা থাকে না, এটা গেল প্রথম কথা। তো এই দুটোকে একসঙ্গে দিতে পারে, কিন্তু ইউসিনোফিল আর বেসোফিল একসঙ্গে দেবে না। তোমাদের পরীক্ষায় ইউসিনোফিল আর বেসোফিল একসঙ্গে ছিল না, ইউসিনোফিল ছিল, নিউট্রোফিল ছিল, মোনোসাইট ছিল, লিম্ফোসাইট ছিল, ঠিক আছে। আমি বললাম যেটা ইউসিনোফিল আর বেসোফিল একসঙ্গে দেবে না। এবার দেখো মোনোসাইটের ক্ষেত্রে, মোনোসাইট আর লিম্ফোসাইট অনেক সময় দেখতে একরকম লাগে। মোনোসাইটের ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবে, মোনোসাইটের যে নিউক্লিয়াস হয় সেটা তোমাদের হয় কিডনির মতো দেখতে, এরকম দেখতে হয়। মোনোসাইটের যে নিউক্লিয়াস হয় সেটা তোমাদের কিডনির মতো দেখতে হয়। লিম্ফোসাইটের নিউক্লিয়াস নর্মালি গোল দেখতে হয়, ঠিক আছে, কোনো রকম কোনো খাঁজ থাকে না। আরেকটা জিনিস, মোনোসাইট হচ্ছে সব থেকে বড়ো হয়, পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে বিগেস্ট, ঠিক আছে। আর এই নিউট্রোফিল কী হয়, সংখ্যায় তোমাদের সব থেকে বেশি থাকে, অ্যাবান্ডান্ট, ঠিক আছে, সংখ্যায় বেশি। তো এইখানে আমাদের 17 নম্বর যে কোশ্চেন সেটা শেষ হলো, আর এইখানে আমাদের কিন্তু সেকেন্ড শিফট শেষ হচ্ছে। এরপর আমরা থার্ড শিফটের যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, চলো। তো গোলীয় দর্পণে ফোকাস ও বক্র ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী, ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন পড়েছিল, এক্সাক্ট প্রশ্ন এটাই হয়তো ছিল। তো দেখো ফোকাসের আমরা জানি যে বক্র ব্যাসার্ধকে যদি আমরা সি নেই, ঠিক আছে, তাহলে C/2 এইটা ইকুয়াল টু আমাদের ফোকাস হয়। প্রত্যেকটা যে ভিডিও আমি দিয়েছি যদি তুমি দর্পণের ক্লাস দেখে থাকো তাহলে এটা তুমি পেয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটির উচ্চ গলনাঙ্ক আছে। দেখো এক্ষেত্রেও আমি দেখেছি যে আমার কাছে যে স্ক্রিনশটগুলো এসছে বা অনেকে বলেছে তাদের লেখার মধ্যে অপশানগুলোতে উল্টোপাল্টা আছে, অনেকে মিথানল বলেছে, অনেকে মিথেন বলেছে, অনেকে ক্লোরিন বলেইনি। তো যদি উচ্চ গলনাঙ্কের কথা হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিডে থাকে প্রায় 118 ডিগ্রি এর বয়লিং পয়েন্ট হয়। ক্লোরিনের মানে অ্যাসিটিক অ্যাসিডের সব থেকে বেশি হয়, ক্লোরিনের সব থেকে কম হয়। আর ইথানল আর মিথানলের মধ্যে ইথানলের বেশি হয়, মিথানলের কম হয়, কারণ আমরা জানি যে এই দুটো হচ্ছে একই হোমোলোগাস গ্রুপের অংশ। আর এদের মধ্যে যে পার্থক্য থাকে সেটা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে, অর্থাৎ CH2 এর পার্থক্য থাকে, ঠিক আছে। এদের যদি সংকেত দেখো দেখবে ইথানলে মিথানলের থেকে একটা কার্বন বেশি এবং মিথানলের থেকে ইথানলে দুটো হাইড্রোজেন বেশি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় মিথাইলিন গ্রুপ। তো এই মিথাইলিন গ্রুপের পার্থক্য থাকে, আর মিথাইলিন গ্রুপের পার্থক্য যত বাড়বে অ্যাকচুয়ালি মানে যত তুমি স্তরে একটা যৌগ আছে, তারপর আরেকটা যৌগ আছে, তারপর আরেকটা যৌগ আছে, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য এরকম CH2 করে থাকবে, এবং যত তুমি এগিয়ে যাবে তত বয়লিং পয়েন্ট বাড়তে থাকে। এই জায়গায় থাকে মিথানল
এবং ঠিক তার পরে এই পয়েন্টে থাকে ইথানল, তারপর থাকে প্রোপানল, এরকম করে থাকে। তো মিথানলের সবথেকে কম হবে, তারপর ইথানলের থাকবে, তারপর প্রোপানলের থাকবে। তো এই দুটোর মধ্যে সবথেকে বেশি কার হবে? ইথানলের বেশি হবে, মিথানলের কম হবে, ঠিক আছে। তো যদি সাজানো হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্রথমে যাবে, তারপর হবে তোমাদের ইথানলের, তারপর হবে তোমাদের মিথানলের, তারপর লাস্টে যাবে তোমাদের ক্লোরিনের। তো অ্যাসিটিক অ্যাসিড সব থেকে বেশি হবে। আমি জানি না এই অপশানগুলি এসেছিলো কি না, হয়তো এদিক ওদিক হতে পারে অপশানের। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে 2 ওহম এবং 3 ওহমের রোধ, আচ্ছা এটা তোমাদের সিরিজ সার্কিটিংয়ে বলা ছিল, ঠিক আছে, এখানে লেখা হয়নি। তো সিরিজ সার্কিটিংয়ে যুক্ত আছে এবং 10 ভোল্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে কতটা রোধ যাবে? এই প্রশ্নটাও অনেকে অনেকভাবে বলেছে। কে বলেছে জাস্ট দুটো রোধ দেওয়া ছিল, ভোল্ট দেওয়া ছিল, আই বার করতে বলেছে। কেউ বলেছে না স্যার শুধু 3 ওহমটা বার করতে বলেছে, কেউ আবার 3 ওহমের জায়গায় 4 ওহম বলেছে, ঠিক আছে। সুতরাং আমি দেখো একই টাইপের প্রশ্ন, আর আমার এর উপর ডেডিকেটেড ভিডিও কিছুদিন আগেই তোমাদের দিয়েছি, ঠিক আছে, সার্চ করে নাও পেয়ে যাবে। তো ওই টাইপের ভিডিও তোমরা দেখে নিতে পারো, ওখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। দেখো যখনই সিরিজে থাকবে তখন আমরা কী করবো, 2 + 3 করে দেবো। তো অ্যাকচুয়াল ওহম কী হয়ে যাবে আমাদের? 5 ওহম হয়ে যাবে। দেখো এখানে ভোল্ট দেওয়া আছে, তো আই আমাদের কী বেরোবে? আমরা জানি ভি = IR আমরা পুট করব, সেখানে ভোল্ট আমাদের 10, আই আমাদের বেরিয়ে যাবে কারণ আমরা রোজ জানি 5। তো ওভারঅল কত হবে আমাদের? 2 অ্যাম্পিয়ার আমাদের আই হবে, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার আমাদের আই হবে। এবার এই যে 2 অ্যাম্পিয়ার আই হয়েছে, যেহেতু এটা সিরিজ সার্কিটিংয়ে আছে, ফলে 2 ওহমের মধ্য দিয়েও আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এবং 3 ওহমের মধ্যে দিয়েও আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, কারণ আমরা জানি যখন আমাদের সিরিজ সার্কিটিং হয় তখন কারেন্ট দুটো রোধই সেম যায়। সো অ্যান্সার আমাদের কী হবে? 3 ওহমের মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কিন্তু এটাই যদি আমাদের প্যারালাল সার্কিটিং হতো তাহলে ভোল্ট সেম যেত, কিন্তু কারেন্ট কিন্তু রোধের বিপরীত অনুপাতে ভাগ হয়ে যেত। এটা নিয়ে আমি তোমাদের ডিটেলস ভিডিও অলরেডি দিয়েছি কিছুদিন আগে, ঠিক আছে। সব ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক নিচে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। নেক্সট বলছে প্রতিসারাঙ্ক sin I/sin R। দেখো এখানে মানটা যেটা দেওয়া ছিল সেটা কেউ আমাকে বলেও নি, ঠিক আছে। তো একটা স্ক্রিনশট এসছে, সেটা হিন্দিতে আছে। তো সেখানে বলা আছে 60 এবং 45 ছিল, আবার আরেকটা এসছে তাতে বলা আছে 45 এবং 30 ছিল। তো আমি 60 আর 45 ধরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আয়ের মান বেসিক্যালি পুরো ব্যাপারটা সেমই হয়। আয়ের মান তোমাদের যদি 60 নেই এবং আর এর মান তোমাদের যদি 45 নেই, তো আমরা জানি যে সাইন আই মানে সাইন এখানে 60 বাই তোমাদের সাইন এখানে 45, এই তো হবে বেসিক্যালি, ঠিক আছে। তো এই যদি হয়, দেখো সাইন 60-র মান কত? √3/2, ওকে। আর সাইন 45-এর মান কত? 1/√2। তো অ্যান্সার আমাদের এখান থেকে কী আসছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা উপর দিকে উঠে যাবে, তো √6/2 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তো এরকম একটা অ্যান্সার হয়তো দেওয়া ছিল, বা অথবা হয়তো তোমাদের 30 এবং 45 দেওয়া ছিল, ঠিক আছে। যে কোনো একটা কম্বিনেশন আসবে, করার প্রক্রিয়া সেমই হবে, সলিউশন করার প্রক্রিয়া একই হবে। পরের প্রশ্ন বলছে হাইড্রোজেনের অপসারণকে কী বলে? আমরা জানি যে হাইড্রোজেনের যুক্ত হলে তাকে আমরা বিজারণ বলি, আর হাইড্রোজেন যদি অপসারিত হয় তাকে আমরা কী বলি? অক্সিডেশন বলি, ঠিক আছে। এটা নিয়েও একটু আমার কনফিউশন আছে। অনেকে বলেছে স্যার এটা অক্সিজেনের অপসারণ ছিল, অনেকে বলেছে অক্সিজেনের সংযুক্তি ছিল। তো ওভারঅল তোমাদের জারণ বিজারণ থেকে এই প্রশ্নটা ছিল, ঠিক আছে। চলো নেক্সট 6 দাগে। 6 দাগ নিচের কোনটি প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাও কনফার্ম নয়, অনেকে বলেছে এইটা ছিল, অনেকে বলেছে ওইটা ছিল, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি যদি এটা এই ধরনের প্রশ্ন দেখো তাহলে তুমি দেখতে পাবে যে ডিএনএ এবং আরএনএ বোথ আর ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কারণ ডিএনএ থেকেই পরবর্তীকালে এমআরএনএ সংশ্লেষিত হয় এবং ডিএনএর কপি হয়। সো ডিএনএর কপি ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যে দুটো ডটার সেল থাকে তাদের মধ্যে সমান পরিমাণ ডিএনএ যাওয়ার প্রয়োজন হয়। তো ডিএনএ প্রাথমিক লেভেলে কটা থাকে? একটাই থাকে, সেখান থেকে দুটো কপিতে পরিণত হয় এবং এতে একটা যায়, ঠিক আছে। সুতরাং আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেন ডিএনএ রেপ্লিকেশন ইম্পর্টেন্ট। আর ডিএনএ রেপ্লিকেশনের পরই আরএনএ প্রস্তুত হয় এবং তোমরা জানো বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে জিনোম থাকে তাতে কিন্তু আরএনএ পাওয়া যায়, ভাইরাসে বিশেষ করে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে তোমাদের কর্কের, মানে এখানে দুটোই বোথ আর ইম্পর্টেন্ট, এটাই আমাদের কারেক্ট আনসার হবে। নেক্সট বলছে কর্কের কোষে নিচের কোনটি উপস্থিত? কর্ক হচ্ছে আমরা যাকে বার্ক বলি বা গাছের ছাল বলি, ঠিক আছে, বার্ক বা গাছের ছাল। তো গাছের ছাল দেখতে পাচ্ছ এখানে একটা দিয়েছি, এই যে লাস্ট একদম শেষে যেটা তুমি মোটা স্তর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কর্ক, ঠিক আছে, এটা তোমাদের কি কর্ক। তো এখানে প্রশ্ন বলেছে কর্কের মধ্যে কোনটা উপস্থিত থাকে? সুবেরিন টাইপের পদার্থ উপস্থিত থাকে, এটা হচ্ছে ইম্পারভিয়েবল টু ওয়াটার অ্যান্ড গ্যাসেস, অর্থাৎ সুবেরিনের মধ্যে দিয়ে গ্যাস এবং ওয়াটার কোনোটাই কিন্তু যেতে পারে না। কেন এটা দেওয়া হয়? দেখো গাছ তীব্র ওয়েদার সহ্য করে, আমাদের মতো ঘরের মধ্যে বসে পাখার তলায় সে থাকে না, ঠিক আছে। গাছ বাইরে থাকে, ঝড় জল সব কিছু সহ্য করছে এবং ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস, বিশেষ করে ফাঙ্গাসের তীব্র প্রভাব সহ্য করে। ফলে প্রাকৃতিক উপায়ে গাছকে প্রোটেকশান দেওয়ার জন্য মাদার নেচার কী করেছে, তার গায়ে একটা পরত চড়িয়ে দিয়েছে যে ভাই তুমি এইটা পরে থাকো তাহলে তুমি সুরক্ষিত থাকবে, ঠিক আছে। এবং তীব্র তাপমাত্রা, তীব্র ঝড় জল ইত্যাদি থেকে রক্ষা দেয় কে? এই সুবেরিন সমৃদ্ধ যে তোমাদের স্তর যেটা হচ্ছে কর্ক, সেটা গাছকে কী করে? প্রোটেকশান দেয়, ঠিক আছে। চলো নেক্সট 8 দাগ।
দেখো এখানে যোজক ইলেকট্রন সংখ্যা অনুযায়ী সাজাতে বলেছিল, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। এক্স্যাক্টলি এই প্রশ্ন ছিল কি না জানা নেই, ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন ধরো যদি এই প্রশ্ন পড়ে থাকে তাহলে এটাকে রিপিট হয়েছে। যদি ধরো আমি এখানে মৌলগুলোর নামও পাইনি, যদি সিলিকন ধরি তাহলে 14 হয়, তাহলে 2, 8, 4-এ এটা ডিভাইড হবে, ঠিক আছে। ঠিক তার পরে থাকে আমাদের ফসফরাস, আমি সব কটা এক্স্যাক্টলি ইনফরমেশন পাইনি, তো 15 হয়, তাহলে 2, 8, 5 এটা হবে, ঠিক আছে। তারপর যদি থাকে আমরা জানি সালফার থাকে, 16 হয়, তাহলে 2, 8, 6 এটা থাকে। তারপর যদি থাকে তাহলে সেটা কী হয়, ক্লোরিন হয়, Cl, তাহলে সেটা 17 হয়, 2, 8, 7 থাকবে। তো যদি বলা এর মধ্যে ঊর্ধ্বক্রমে সাজাতে, তো দেখো ভ্যালেন্স ইলেকট্রন কোনটা, এ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তো শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে, তো শেষে আমাদের কী হবে, ক্লোরিন হবে, তার আগে আমাদের কী হবে, সালফার হবে, তার আগে কী হবে আমাদের ফসফরাস হবে, তার আগে কী হবে আমাদের সিলিকন হবে। তো যদি প্রশ্নটা এইভাবে থেকে থাকে তো ভেরি ইজি টু অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্ন, পিএইচ ভ্যালুর উপর ভিত্তি করে নিচের কোনটির মধ্যে প্রশমন ঘটবে। দেখো এই প্রশ্নটাও এক্স্যাক্টলি আমি পাইনি, তবু এই ধরনের প্রশ্ন পেয়েছি। আসলে কী হয়, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, সুতরাং বোঝাই যায় না যে কোনটা কারেক্ট কোনটা রং, তবে এর ওপর যে প্রশ্ন পড়ছে এটুকু শিওর, ঠিক আছে। এবার সাপোজ ধরো তোমাদের বলে দিল পিএইচ ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 13, একটা হচ্ছে 11, বড় এই দুটোর মধ্যে কি প্রশমন সম্ভব না, কারণ দুটি হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। ধরো একটা থাকলো 6, একটা থাকলো তোমাদের 14, এই দুটোর মধ্যে কি প্রশমন সম্ভব? হ্যাঁ, প্রশমন সম্ভব। 14 হচ্ছে স্ট্রং ক্ষার, 6 হচ্ছে উইক অ্যাসিড, সো ডেফিনেটলি প্রশমন এখানে সম্ভব, এটাতে প্রশমন সম্ভব। যদি একটা হলো 2, একটা হলো সাপোজ ধরো 14, তাহলে কি প্রশমন সম্ভব? ডেফিনেটলি প্রশমন সম্ভব। এটা হচ্ছে তীব্র অ্যাসিড, এটা হচ্ছে তীব্র ক্ষার, ফলে ডেফিনেটলি প্রশমন সম্ভব। তো এই টাইপের যদি তোমাদের অপশান দেওয়া থাকে পিএইচ দিয়ে, যে পিএইচ এদের মধ্যে কি প্রশমন সম্ভব, তোমরা বলতে পারো কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। ধরো একটাতে দেওয়া আছে 6, একটাতে দেওয়া আছে 4, এই দুটোর মধ্যে কি প্রশমন সম্ভব নয়, কারণ এটাও অ্যাসিডিক এটাও অ্যাসিডিক। 7-এর নিচে গেলে সব অ্যাসিডিক, 7-এর উপরে গেলে সব ক্ষার। তো 7-এর একটার ভ্যালু 7-এর এপাশে থাকতে হবে, একটা ভ্যালু 7-এর ওপাশে থাকতে হবে, একটাকে হতে হবে অ্যাসিড 7-এর এপাশে, একটাকে হতে হবে ক্ষার, তবেই কিন্তু উভয়ের মধ্যে প্রশমন সম্ভব হবে, ঠিক আছে। 7-এর উপরে দুটোই বা 7-এর নিচে দুটোই থাকলে কিন্তু প্রশমন সম্ভব নয়। যদি এই ধরনের প্রশ্ন আসতে পারে, আর যদি নাও এসে থাকে তোমরা জেনে নিলে এই ধরনের প্রশ্ন আসলে কী করবে, ঠিক আছে। চলো নেক্সট 10 দাগে। 10 দাগ বলছে C6H10 এর হোমোলোগাস সিরিজ কি। দেখো তোমরা দেখতে পাচ্ছ C6H10 আছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে হেক্সাইনের ফর্মুলা। হেক্সাইন 6 আছে, তো হেক্সাইনের ফর্মুলা মানে আইন আছে, তার মানে এটা C2H2N-2 এই ফর্মুলা মেনে চলেছে। দেখো C6 যদি হয় তাহলে H এখানে কত হবে, 12 - 2 মানে কত, 10, ঠিক আছে। তো এই ফর্মুলা অনুযায়ী পরেরটা কী হবে, তাহলে C7 হবে। C7 হলে কী হবে, এখানে 7 দুগুণে 14, 14 - 2 মানে কত, 12। তারপরেরটা কী হবে, C8 হবে। 8 যদি 8 দুগুণে 16 - 2 মানে হচ্ছে কত হবে, এখানে 14। তো এইভাবে তোমাদের এগিয়ে যাবে, এটার পরে এটা, তারপরে এটা, তারপরে যদি আরও যাও তাহলে C9 হবে। তারপরে কী হবে, 9 দুগুণে 18 - 2 মানে 16, ঠিক আছে। এই ফর্ম্যাটে এটা চলতে থাকবে, তারপরে এটা হবে। তো তোমাদের বলেছে ঠিক পরেরটা হয়তো বার করতে বলেছিল, অনেকে বলেছে স্যার পরেরটা বার করতে বলেছিল, অনেকে বলেছে অপশান দিয়ে দিয়েছে কোনটা হবে বার করতে বলেছে, ঠিক আছে। তো সবার তো পরীক্ষা হল থেকে বেরিয়ে সবটা মনে থাকে না, আমাদেরকে আবার টপিক বলে দিতে হয়, তখন সেটা মাথায় ক্লিক করে এবং অনেকে অ্যান্সার দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাই পড়ুক না কেন এটা ডেফিনেটলি পড়েছিল এবং এই ধরনের অ্যান্সার কোশ্চেন্সে ছিল, মানে অপশান ছিল। নেক্সট হচ্ছে নিচের কোন দর্পণ প্রতিফলনের সমস্ত নিয়ম মেনে চলে। দেখো প্রতিফলনের দুটো নিয়ম আছে আমরা জানি, যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এবং আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সব কিন্তু একই, এবং অবিলম্ব সব কিন্তু একই কিসে অবস্থান করে, তোমাদের সমতলে অবস্থান করে। আরেকটা রুলস আমরা কী জানি, আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। যে কোনো দর্পণ, সেটা সমতল দর্পণ হোক বা সেটা গোলীয় দর্পণ হোক, গোলীয় দর্পণ দুই প্রকারের হয় আমরা জানি, উত্তল এবং অবতল, ঠিক আছে। তো যে কোনো দর্পণ, উত্তল এবং অবতল, যে কোনো দর্পণ মাত্রই তারা কিন্তু প্রতিফলনের নিয়ম অবশ্যই মেনে চলবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড গাছের কোন অংশে তৈরি হয়। দেখো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বলেছে, ডেফিনেটলি এটা কিন্তু কোষের সাইটোপ্লাজমে তৈরি হবে, ঠিক আছে। এটা গেল প্রথম কথা, সাইটোপ্লাজম। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় কেন। দেখো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় যাতে এটিপি এবং NADH তৈরির জন্য প্রয়োজনীয় এনার্জি দিতে পারে, ঠিক আছে। এর থেকেই এটিপি এবং NADH তৈরির জন্য প্রয়োজনীয় এনার্জি কে পায়, গাছ পায়, ঠিক আছে। সেটা বেসিক্যালি সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়া এটিপি এবং NADH তৈরি হয়। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে এর জন্য প্রয়োজনীয় এনার্জিটা এখান থেকেই পায়, ঠিক আছে। আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট প্রসেস সেটা হচ্ছে ক্রেবস সাইকেল, ঠিক আছে। তোমরা জানো যে ক্রেবসের চক্র, ক্রেবস, তো ক্রেবস সাইকেল কোথায় হয়, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, ঠিক আছে। এটাও পড়তে পারে, এটা পড়েছে মানে ওটাও পড়তে পারে, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। হাত লেখার উপর কেউ যেও না, যা শুনছো তার উপর বেস করে পড়াশোনা করো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এটা হয়। এখানে বেসিক্যালি কী হয়, সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় এটাকে। সাইট্রিক অ্যাসিড থেকে তোমাদের উৎপন্ন হয় ডিফারেন্ট থিংস উৎপন্ন হয়, ঠিক আছে, অনেক কিছু উৎপন্ন হয় বেসিক্যালি। তো ক্রেবস সাইকেল কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যায়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড, যেটা তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় এটা পরীক্ষার সময় দিয়েও দেয় যে পাইরুভিক অ্যাসিড আমাদের কত কম্পাউন্ড যুক্ত, ঠিক আছে, এটা অনেক সময় দিয়ে দেয়। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, এটা কিন্তু 3 কার্বনযুক্ত একটা যৌগ। আর গ্লুকোজের সংকেত তো জানো, C6H12O6। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি লিখে দেবো এখানে, চলো লিখিয়ে দিই। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3, জাস্ট আ মিনিট, একটু ডিস্টার্ব, হ্যাঁ, CH3, তারপর তোমাদের COCO2H, এই হচ্ছে তোমাদের পাইরুভিক অ্যাসিডের সংকেত হয়। CH3 CO CO2H। তুমি দেখতে পাচ্ছ এখানে 3 কার্বন আছে, এখানে 3টে কার্বন আছে। তো পাইরুভিক অ্যাসিড কিন্তু একটা 3 কার্বনযুক্ত পরমাণু। এবং অ্যাকচুয়ালি দেখো গ্লুকোজে 6টা কার্বন থাকে, কিন্তু এক একটা পাইরুভিক অ্যাসিডে কিন্তু 3টে করে কার্বন থাকে, অর্থাৎ আরও একটা পাইরুভিক অ্যাসিডের সেট কিন্তু সেখানে তৈরি হয়। এটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে স্পিরাকেল দিয়ে শ্বাস গ্রহণ করে নিচের কোনটি? আমরা সবাই জানি আরশোলা, ঠিক আছে, এটা খুব কমন এবং পেড কোশ্চেন। আরশোলা কিন্তু স্পিরাকেল দিয়ে শ্বাস নেয়, ঠিক আছে। আরশোলার যে টোটাল সিস্টেম সেটাকে ট্রাকিয়াল সিস্টেম বলা হয়, তার একটা অংশ হচ্ছে স্পিরাকেল। স্পিরাকেল হচ্ছে আরশোলার যে দেহ গাত্র থাকে তার পাশের দিকে স্পিরাকেল সজ্জিত থাকে এবং ব্যাপনের মাধ্যমে সরাসরি কী করে, বায়ু থেকে অক্সিজেন নিয়ে কলাকোষে পৌঁছে দেয়। এবং আরশোলা কিন্তু ব্যাপনের মাধ্যমে কিন্তু শ্বাস নেয়, ঠিক আছে। চল নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা বিভিন্নভাবে অনেকে বলেছে। কেউ বলেছে স্যার এইটা এইভাবেই ছিল, কেউ বলেছে ভারত দিয়ে প্রশ্ন ছিল। এবার আদৌ কী প্রশ্ন ছিল তোমরা একটু কনফার্ম করে আমাকে বলো, যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো। আচ্ছা, এই 14 দাগের প্রশ্নটা একটু পরে আলোচনা করছি, এইটা আগে দেখে নাও। দেখো V=IR এর ওপর বেস করে একটা প্রশ্ন ছিল। প্রশ্নের ডাটা আমি পাইনি, তো অনেক সময় মিলি অ্যাম্পিয়ার বলে দিচ্ছে, অনেক সময় মাইক্রো অ্যাম্পিয়ার বলছে। এগুলো একটু তোমরা দেখে যাও। মিলি অ্যাম্পিয়ার মানে কিন্তু 10⁻³ আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে কিন্তু 10⁻⁶, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রেখো, এর ওপর বেস করে কিন্তু আগের দিনে প্রশ্ন পড়েছে। নেক্সট, এটা হচ্ছে মিলি, এটা হচ্ছে মাইক্রো। মিলির থেকে মাইক্রো আরও ছোটো হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 14 দাগ, মানুষের শরীরে বিশুদ্ধ এবং দূষিত রক্তকে আলাদা রাখে কোনটা? দেখো একটা জিনিস তোমাদের বলি, এটা তোমাদের পরীক্ষায় পড়েছে, কিন্তু এটা যে এক্স্যাক্টলি এইভাবে পড়েছে তা আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু এর ওপর বেস করে প্রশ্ন আসছে। আমি তোমাদের দেখো এখানে হার্টের একটা চিত্র তো দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং একদিকে দেখতে পাচ্ছ নীল, একদিকে দেখতে পাচ্ছ লাল করা রয়েছে। বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে হার্টের 4টে তোমাদের এখানে চেম্বার থাকে, ঠিক আছে। আমি এই হার্টের চিত্রটাকে এখানে সরলীকরণ করে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, এই 4টে তোমাদের কী থাকে, চেম্বার থাকে টোটাল। আমি তোমাদের যখন পেডে পড়েছিলাম মনে করে দেখো এইভাবেই পড়েছিলাম, ঠিক আছে। এই 4টে টোটাল চেম্বার থাকে হার্টের। এদিকটাকে বলা হয় রাইট, এদিকটাকে বলা হয় লেফট। এটা হচ্ছে আমাদের অলিন্দ আট্রিয়াম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ভি ফর ভেন্ট্রিকাল, ভেন্ট্রিকাল আট্রিয়াম, অলিন্দ এবং নিলয়, ঠিক আছে। এদিকেও তাই, এটা হচ্ছে তোমাদের এ ফর অলিন্দ আর এটা হচ্ছে ভি ফর ভেন্ট্রিকাল বা নিলয়। ওকে, ক্লিয়ার? এটুকু সবার মধ্যে ক্লিয়ার? এবার দেখো বেসিক্যালি কী হয়, এই রাইট যে আট্রিয়াম আছে এখানেই মানে মূলত রক্ত প্রথমে প্রবেশ করে। মনে রাখবে শরীরের যত রক্ত আছে সব প্রথমে রাইট আট্রিয়ামে প্রবেশ করে, ঠিক আছে। এই যে রাইট আট্রিয়ামে প্রবেশ করে প্রথমে। ওকে, রাইট আট্রিয়ামে মূলত মহাশিরা দিয়ে প্রবেশ করে। ওকে, ভেনা কাভা দিয়ে প্রবেশ করে মূলত। ওকে, ভেনা কাভা দিয়ে প্রবেশ করার পরে এখানে থাকে ত্রিপত্র কপটিকা। আমি 3টে এখানে দাগ দিচ্ছি, তার মানে বুঝবে এটা ত্রিপত্র, ঠিক আছে। এই ত্রিপত্র কপটিকা দিয়ে এটা কি হয়, আসে তোমাদের রাইট ভেন্ট্রিকালে, মানে ডান নিলয়ে আসে, ঠিক আছে। ডান নিলয় দিয়ে সেটা কি হয় বেসিক্যালি তোমাদের যে পালমোনারি তোমাদের ভাল্ভ থাকে, ত্রিপত্র কপটিকা হলো এটা হচ্ছে তোমাদের পালমোনারি ভাল্ভ, ঠিক আছে। সেই পালমোনারি ভাল্ভ, এটাও তোমাদের ত্রিপত্র হয়, সেই পালমোনারি ভাল্ভ দিয়ে কী হয় বেসিক্যালি বেরিয়ে যায়। এবং সেটা বেরিয়ে কোথায় যায়, এখানে একটা তোমাদের ধমনী থাকে, সেই ধমনীতে ঢোকে, যাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, ঠিক আছে, ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনী বেসিক্যালি কী করে, এই রক্তটাকে ফুসফুসে নিয়ে যায়, ঠিক আছে। এই রক্তটাকে কী করে, ফুসফুসে নিয়ে যায়। বলো এটা ক্লিয়ার হলো কিনা বলো না, ঠিক আছে। এবার এই ফুসফুসীয় ধমনী থেকে রক্ত কী করে, অ্যাকচুয়ালি দেখো এই যে রক্তটাকে আমি কালো রঙে রেখেছি কারণ এটা CO2 যুক্ত রক্ত, এটা বেসিক্যালি কি CO2 যুক্ত রক্ত, ক্লিয়ার হয়েছে। এবার এই CO2 যুক্ত রক্ত এখানে পায় অক্সিজেন, এখানে কী পায়, এখানে পায় তোমাদের অক্সিজেন, O2 পেলো, ঠিক আছে। যেই অক্সিজেন পাচ্ছে এটা লাল কালারের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কী হচ্ছে, এটা লাল কালারের হয়ে যাচ্ছে। ওকে,
এবং এই লাল কালারের রক্ত নিলয়তে কিন্তু যায় না, ঠিক আছে। পয়েন্ট টু বিন্দু আমি নিলয়টা মুছে দিচ্ছি এখান থেকে, নিলয়তে যায় না, এটা সোজা চলে যায় তোমাদের আর্ট্রিয়ামে, ঠিক আছে। এটা সোজা তোমাদের কোথায় চলে যায়? আর্ট্রিয়ামে চলে যায়, ঠিক আছে। এখান দিয়ে সোজা এই O2 যুক্ত রক্ত কোথায় চলে যাচ্ছে? তোমাদের আর্ট্রিয়ামে চলে যায়, ঠিক আছে। আর্ট্রিয়ামে চলে যায়, আর্ট্রিয়ামে গেল, আর্ট্রিয়ামের মধ্যে প্রবেশ করলো, এখানে এবার প্রবেশ করলো, আর্ট্রিয়ামের মধ্যে প্রবেশ করলো, লাল আঁকছি বুঝবে, এগুলো বিশুদ্ধ রক্ত, O2 যুক্ত রক্ত, আর্ট্রিয়ামে প্রবেশ করলো। এখানে থাকে তোমাদের একটা দ্বিপত্র কপটিকা, যাকে বলা হয় মিট্রাল ভালভ। সেই মিট্রাল ভালভ দিয়ে এই রক্তটা লেফট আর্ট্রিয়াম থেকে প্রবেশ করে লেফট ভেন্ট্রিকলে, অর্থাৎ বাম নিলয়ে প্রবেশ করলো, ঠিক আছে। বাম নিলয়ে প্রবেশ করে, বাম নিলয় থেকে এই রক্তটা যখন বেরিয়ে যায় তখন এটা ত্রিপত্র কপটিকার মাধ্যমে বেরোয়, যেটাকে আমরা বলি আয়োটিক ভালভ, ধমনী, মহাকপটিকা বা মহাধমনী কপটিকা, এবং এটা মহাধমনীর মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। এটা মহাধমনীর মধ্যে প্রবেশ করে। হলো ক্লিয়ার? এবার দেখো এখানে তুমি দেখতে পেলে দুটো, তার মানে আমি জিনিস আঁকলাম। একটা হচ্ছে তোমাদের এখানে ছিল ভেনা কাভা, মনে করে আমি তোমাদের বলেছিলাম এই জায়গায় তোমাদের ভেনা কাভা থাকে, ঠিক আছে। এই যে আমি লাইন দিয়ে, আচ্ছা কালো আঁকলে ভালো হয়, কারণ ভেনা কাভা হচ্ছে বেসিক্যালি বিশুদ্ধ রক্ত পরিবহন তো করে না, দূষিত রক্ত পরিবহন করে। তো এই হচ্ছে তোমাদের ভেনা কাভা, মানে মহাশিরা, এটা হচ্ছে তোমাদের মহাশিরা, ঠিক আছে, মহাশিরা। দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি মহাশিরা দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ঢুকছে, আর মহাধমনী, এটা হচ্ছে মহাধমনী, মহাধমনী দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে সারা শরীরে যাচ্ছে, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। ওকে, তো এটাকে কালো দিয়ে আঁকবো না, লাল দিয়ে আঁকবো, ঠিক আছে। এটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, ওকে। এটা এইভাবে তোমাদের কী হচ্ছে, এইভাবে তোমাদের কী হচ্ছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সারা শরীর, ওকে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কি মহাধমনী। আমি এটাকে যদি একটু ছোটো করে দিই, এইখানে চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের মহাধমনী, ঠিক আছে, ধমনী, ওকে। জাস্ট এ মিনিট, মহাধমনী। আচ্ছা, আর এই যে কালোটা, আচ্ছা কালোগুলো পরে আঁকছি। আচ্ছা এই লালটা কি বলো তো, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, এটা হচ্ছে আমি ফুস শিরা বলে বলছি তোমাদের, এটা হচ্ছে কি ফুসফুসীয় শিরা, এই যেটা এটা হচ্ছে তোমাদের কি ফুসফুসীয় শিরা, ঠিক আছে। তো আমি পথটা আরেকবার তোমাদের বলে দিই, তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে আমাদের কি ফুসফুসীয় ধমনী, একটু আগে তোমাদের আমি বলেছিলাম, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা কী হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি। কী হচ্ছে, সারা শরীর থেকে রক্ত মহাশিরা পথে কী হচ্ছে, প্রথমে রাইট আর্ট্রিয়ামে আসছে, রাইট আর্ট্রিয়ামে আসার পর সেটা ত্রিপত্র, যেখানে যেখানে তিনটে এঁকেছি বুঝবি সেটা ত্রিপত্র কপটিকা, এটাকে অলিন্দ নিলয় কপটিকাও বলে। দেখো দুটো অলিন্দ নিলয় কপটিকা থাকে, অলিন্দ আর নিলয়ের মাধ্যমে, অলিন্দ আর নিলয়ের মধ্যে যে কপটিকা থাকে তাকে বলা হয় অলিন্দ নিলয় কপটিকা। বেসিক্যালি দুটো অলিন্দ নিলয় কপটিকা থাকে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটাকে বলা হয় ত্রিপত্র কপটিকা, এটাকে বলা হয় দ্বিপত্র কপটিকা। এই দ্বিপত্র কপটিকার একটা নাম আছে, সেটা হচ্ছে মিট্রাল ভালভ। কি বলা হয়? মিট্রাল ভালভ। আর এটাকে বলা হয় তোমাদের ত্রিপত্র কপটিকাই বলা হয়, যে তিনটে পত্র আছে। সারা হার্টে একটাই দ্বিপত্র কপটিকা পাওয়া যায়, সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে মিট্রাল ভালভ, ঠিক আছে। এবং এটাও অলিন্দ নিলয়, কারণ দেখো এটা লেফট অলিন্দ এবং লেফট নিলয়ের মধ্যে অবস্থান করছে। যেমন এটা রাইট অলিন্দ এবং রাইট নিলয়ের মধ্যে অবস্থান করছে কোনটা? এইটা, ঠিক আছে। টোটাল চারটে ভালভ থাকে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, ঠিক আছে। অলিন্দ এবং নিলয়ের মাধ্যমে একটা করে ভালভ থাকে। আর প্রত্যেকটা নিলয় থেকে রক্ত যখন বেরিয়ে যায়, আর প্রত্যেকটা নিলয় যখন রক্ত দেখতে পাচ্ছি, এই নিলয় দিয়ে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে তখন এখানে একটা ভালভ কাজ করে, আর এই নিলয় দিয়ে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে তখন এখানে একটা ভালভ কাজ করছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা অলিন্দ এবং নিলয়ের মধ্যে একটা করে ভালভ থাকে, আর প্রত্যেকটা নিলয়ের শেষে একটা করে ভালভ থাকে, যাতে রক্ত সেখান থেকে বেরিয়ে যেতে পারে। নিলয় দিয়ে রক্ত বেসিক্যালি বেরিয়ে যায়, অলিন্দ দিয়ে রক্ত বেসিক্যালি ঢোকে। সারা শরীরের রক্ত রাইট অলিন্দ দিয়ে ঢুকছে, তারপর রাইট নিলয়ে যাচ্ছে, নিলয়ে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ফুসফুসে প্রবেশ করছে, ফুসফুস থেকে রক্ত O2 পাচ্ছে, O2 পেয়ে ফুসফুসীয় শিরাপথে ঢোকে সবসময় অলিন্দ দিয়ে, তো লেফট অলিন্দ দিয়ে ঢুকছে, লেফট অলিন্দ দিয়ে মিট্রাল ভালভ বা বাইকাস্পিড ভালভ বা দ্বিপত্র কপটিকার মাধ্যমে সেটা যাচ্ছে এইখানে, যেটাকে আমরা বলি বাম নিলয়। বাম নিলয় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে সারা শরীরে মহাধমনী পথে, এবং এটা O2 যুক্ত রক্ত। এখানে যা আছে সব CO2, ঠিক আছে। আর লাল কালিতে লিখে দিচ্ছি তোমাদের, এইখানেতে যা আছে সব তোমাদের O2, ঠিক আছে। অর্থাৎ বামে সব O2 থাকে, ডানে সব CO2 থাকে, এটা মনে রাখবে, পড়তে পারে। আর এই হৃৎপিণ্ডের উপরে স্পেশাল ক্লাস আমি তোমাদের দেবো। হৃৎপিণ্ডে যখন দেওয়া শুরু হয়েছে তখন হৃৎপিণ্ডের ডায়াগ্রাম দিয়ে বলতে পারে কোনটা কী। সো এখানে প্রচুর ডায়াগ্রামের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট আমরা 15 দাগে যাবো। আচ্ছা 16 দাগ, একটি দর্পণে ফোকাস দৈর্ঘ্য, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কী হবে, এবং এটা আর এর রেসপেক্টিভে বার করতে বলেছিল, ঠিক আছে। আর এর রেসপেক্টিভে এটা বার করতে বলেছিল। দেখো
1/f ইকুয়াল টু আমরা জানি 1/v প্লাস 1/u, এটা আমরা সবাই জানি। এবার দেখো এই আর এফ থেকেই আসে, এফ বেসিক্যালি কী হয় r/2 হয়, ঠিক আছে। আর মানে কি বক্র ব্যাসার্ধ। তো এখানে আমরা কি লিখতে পারি 1/f মানে কি 2/r, ঠিক আছে, এটা হয়ে যাবে উল্টে দিলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিইউ হচ্ছে, আর এখানে কি হচ্ছে ভি প্লাস ইউ হচ্ছে, ঠিক আছে। এটা যদি ক্রস মাল্টিপ্লাই করো, এটা দেখো এদিকে চলে যাবে, তার মানে 2vu হয়ে যাবে। আর এটা দেখো নিচে চলে আসবে, তার মানে ভি প্লাস ইউ চলে আসবে, ইকুয়াল টু আমাদের কী হবে আর। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, আর এর রেসপেক্টিভে বললে এইটা আমাদের বেরোবে। নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটের সংকেত কী। দেখো Na2CO3 এবং 10H2O, এইটা আমাদের হয় বেসিক্যালি। তো ডেকাহাইড্রেট বলেছে বলে এটা হবে। যদি বলতো ডোডেকাহাইড্রেট তাহলে কি হতো? দেখো ডোডেকাহাইড্রেট যেমন পটাশ অ্যালাম হয় ডোডেকাহাইড্রেট, ঠিক আছে, ডোডেকাহাইড্রেট মানে বেসিক্যালি তাতে 12 অণু জল থাকে। ডোডেকা শব্দের অর্থ 12, এটা মনে রাখবে, পরীক্ষা পড়তে পারে ডোডেকাহাইড্রেটে কত অণু জল থাকে, কোন ডোডেকাহাইড্রেট কম্পাউন্ডে কত অণু জল থাকে, 12 অণু জল থাকে, ঠিক আছে। ডেকাহাইড্রেট বলতে 10 আর ডোডেকাহাইড্রেট বলতে 12। চলো পরের প্রশ্ন। রিজেনারেশন এবং রিপ্রোডাকশানের মধ্যে পার্থক্য কী? দেখো রিজেনারেশন কেবলমাত্র রিপ্রোডাকশানেরই একটা প্রসেস নয়। তোমরা জানো যে টিকটিকির যদি লেজ কেটে যায় তাহলে সেই লেজ কিন্তু আবার গজায়। তোমরা জানো যে একটা টিকটিকি সাপোজ ধরো আছে, এবং টিকটিকির যদি লেজ এখান থেকে কেটে যায় তাহলে সেই ভোঁতা লেজ নিয়ে সে খানিক দিন বেড়ায়, তারপর দেখা যায় তার লেজ আবার কিন্তু কী হয়েছে রিজেনারেট করে গেছে। তো এটাকেও কিন্তু রিজেনারেশন বলে। অর্থাৎ রিজেনারেশন কিন্তু যে রিপ্রোডাকশানই তা কিন্তু নয়। অনেক সময় বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্যে একটা প্রসেস হচ্ছে রিজেনারেশন। এবার এটা একটা প্রসেস, অ্যাসেক্সুয়াল মানে রিপ্রোডাকশানে একটা প্রসেস হিসাবে রিজেনারেশনকে ধরা হয়। কিন্তু রিজেনারেশন রিজেনারেশন মানেই যে রিপ্রোডাকশন তা কিন্তু নয়। যেমন টিকটিকির লেজ গজানো এটাও রিজেনারেশন, কিন্তু এটা যে তোমাদের রিপ্রোডাকশন তা কিন্তু নয়। শুধু তাই নয়, তোমার যদি আঙুলের কোনো একটা অংশ বেশ কিছুটা পরিমাণ বাদ পড়ে যায়, তুমি দেখবে সেটাকে যদি টিটেনাস বা ইত্যাদি দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে সেটা কিছুদিন পরে সেই অংশটা কিন্তু ভরপাই হয়ে যায়। এটাও কিন্তু এক প্রকারের রিজেনারেশন। সুতরাং রিজেনারেশন কেবলমাত্র যে রিপ্রোডাকশন তা কিন্তু নয়। অপরপক্ষে রিপ্রোডাকশন কেবলমাত্র রিপ্রোডাকশন, এবং রিপ্রোডাকশনে ডেফিনেটলি গ্যামেট দেখা যায়, ঠিক আছে। যদি তুমি গ্যামেট পাও তাহলে সেটাকে বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর যে রিপ্রোডাকশনে গ্যামেট উৎপন্ন হয় না তাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তারই একটা অংশ হচ্ছে রিজেনারেশন। যেমন তুমি দেখতে পাও রিজেনারেশন সবথেকে বেশি দেখা যায় হাইড্রা এবং প্ল্যানেরিয়াতে, ঠিক আছে, সবথেকে বেশি কোথায় দেখা যায় হাইড্রা এবং প্ল্যানেরিয়াতে, ঠিক আছে। আর গ্যামেট ছাড়া যদি রিপ্রোডাকশন হয় যেমন তাকে আমরা বলবো বার্ডিং বলবো, এমনকি রিজেনারেশন ওই টাইপের রিপ্রোডাকশন। তো এই ধরনের রিপ্রোডাকশনে কী হয়, কোনো রকম কোনো গ্যামেট উৎপন্ন হয় না। গ্যামেট উৎপন্ন হলে তাকে সেক্সুয়াল, গ্যামেট না উৎপন্ন হলে তাকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। তো রিজেনারেশন রিপ্রোডাকশনের মধ্যে এটাই বেসিক্যালি পার্থক্য হয়, এবং দেখতে হবে ওখানে কী স্টেটমেন্ট ছিল, এইগুলোর উপর বেস করেই স্টেটমেন্ট থাকবে। তো আশা করি যা বললাম তাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে বেসিক্যালি ব্যাপারটা কী, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পর্যায় সারণীতে কতগুলি কৃত্রিম মৌল আছে? দেখো অ্যাজ পার মানে লেটেস্ট এনসিইআরটি দেয়ার ইজ তোমাদের 24 এলিমেন্ট, ঠিক আছে। টোটাল মৌল বলা হচ্ছে 118, তার মধ্যে টোটাল দেখতে পাচ্ছ 94টা মৌল যারা হচ্ছে তোমাদের প্রাকৃতিক মৌল, ন্যাচুরাল এলিমেন্ট, ঠিক আছে, ন্যাচুরাল এলিমেন্ট, ওকে। আর 24টা এলিমেন্টকে বলা হচ্ছে তোমাদের সিনথেটিক এলিমেন্ট। এই সিনথেটিক এলিমেন্টগুলোকেই কৃত্রিম মৌল হিসেবে ধরা হয়। সিনথেটিক এলিমেন্ট কেন? কারণ এরা ল্যাবরেটরিতে তৈরি, এদেরকে প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়নি, এরা বেসিক্যালি ল্যাবরেটরিতে তৈরি, ঠিক আছে। অ্যাজ পার উইকিপিডিয়া, ঠিক আছে, অ্যাজ পার উইকিপিডিয়া তুমি যদি দেখো তুমি দেখবে যে 90 তোমাদের 3, তাই না, 93, আমেরিশিয়াম 95, আমেরিশিয়াম হচ্ছে 95, আমেরিশিয়াম থেকে স্টার্ট হয় এবং সেটা তোমাদের আগ্নানেশিয়াম পর্যন্ত যায়, অর্থাৎ 118 পর্যন্ত যায়, ঠিক আছে। আমেরিশিয়াম সম্ভবত 95, দেখো দেখি এটা যদি বিয়োগ করি আমরা 23 হচ্ছে 124, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। 95 অ্যাটমিক নাম্বার, 95 থেকে অ্যাটমিক নাম্বার 118 পর্যন্ত এটা যায়, ঠিক আছে। এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে কত থেকে কত পর্যন্ত, এটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে যে কত থেকে কত পর্যন্ত তোমরা পাবে, যেখানে তোমরা দেখবে যে কৃত্রিম মৌল পাওয়া যায়, এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো আগ্নানেশিয়াম থেকে, মানে আগানেশিয়াম, অ্যাকচুয়ালি আগ্না নয় আগানেশিয়াম পর্যন্ত 118 হচ্ছে আগানেশিয়াম, ঠিক আছে। আমেরিশিয়াম থেকে আগানেশিয়াম পর্যন্ত এই টোটাল সিরিজটাকে কী ধরা হয় তোমাদের? 20 দাগে তোমাদের যে প্রশ্নটা বলেছে একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে সেটা কোন দিকে মুখ করবে, ঠিক আছে।
দেখো আমরা নর্মালি জানি যে আমাদের নর্থ পোল হচ্ছে এই ওপর দিকে থাকে, সাউথ পোল হচ্ছে আমাদের নিচের দিকে থাকে, এটা আমরা নর্মালি জানি। একটা জিনিস ভালো করে বুঝবে, চুম্বকের নর্থ পোল ওপর দিকে থাকে কিন্তু সাউথ পোল নিচের দিকে থাকে। কিন্তু যদি পৃথিবীর যে চুম্বক তার কথা যদি আমরা ভাবি, তার কিন্তু সাউথ পোল নর্থের দিকে থাকে আর নর্থ পোল সাউথের দিকে থাকে। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকে এই চুম্বকের সাউথ পোল, আর পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে থাকে পৃথিবীর চুম্বকের নর্থ পোল। এটা হচ্ছে পৃথিবীর চুম্বক। এবার তুমি যদি অন্য কোনো চুম্বক বাইরে থেকে এনে পৃথিবীতে যদি ঝুলিয়ে দাও, ঠিক আছে, বাইরে থেকে সাপোজ ধরো এটা একটা দড়ি তোমাদের, সেই দড়ি দিয়ে একটা চুম্বককে যদি তুমি ঝুলিয়ে দাও, ঠিক আছে, তুমি দেখবে সেই চুম্বকটা কিন্তু তোমাদের এইভাবে ঝুলছে, অর্থাৎ নর্থ এবং সাউথে মুখ করে তোমাদের ঝুলবে, নর্থ সাউথে মুখ করে তোমাদের ঝুলবে। এই চুম্বকটাকে যদি তুমি দড়ি দিয়ে বেঁধে যদি তুমি ঝুলিয়ে দাও, ঠিক আছে, এটা এরকমভাবে ঝুলবে। এটা কেন হয়? কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে ম্যাগনেট সেটা এর তার যে সাউথ সেটা এর নর্থকে কী করবে? আকর্ষণ করবে। পৃথিবীর ম্যাগনেট বিশাল বড়, সে কী করবে? এই ছোট ম্যাগনেটের যে নর্থ পোল তাকে আকর্ষণ করবে এবং কী করবে? সেটা ওর সাউথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর পৃথিবীর যে ম্যাগনেট তার সাউথ যেদিকে থাকে, পৃথিবীর উত্তর মেরু সেদিকে থাকে। তো অ্যাকচুয়ালি এই ছোটো ম্যাগনেটটার যে নর্থ সেটা উত্তর মেরুর দিকেই নির্দেশ করবে, ঠিক আছে। কারণ কী কারণে নির্দেশ করবে? কারণ এই যে বড় ম্যাগনেট তার যে সাউথ পোল এর নর্থকে আকর্ষণ করবে। আমরা জানি যে এক মেরু অপর মেরুকে আকর্ষণ করে ম্যাগনেটের ক্ষেত্রে। তো পৃথিবীর যে ম্যাগনেট তার যে সাউথ পোল এর নর্থ পোলকে আকর্ষণ করবে। যেহেতু এর সাউথ পোল আমাদের নর্থের দিকে থাকে, উত্তর মেরুর দিকে থাকে, ফলে এর নর্থ পোল উত্তর মেরুর দিকে হয়ে যাবে। আর পৃথিবীর ম্যাগনেটের যে উত্তর মেরু, পৃথিবীর ম্যাগনেটের উত্তর মেরু বলেছে কিন্তু, তো পৃথিবীর ম্যাগনেটের যে উত্তর মেরু সে কী করবে? এই ছোটো ম্যাগনেটের দক্ষিণ মেরুকে কী করবে? আকর্ষণ করবে। ফলে এই ছোটো ম্যাগনেটের যে দক্ষিণ মেরু সেটা পৃথিবীর যে দক্ষিণ মেরু তাকেই ফেস করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেজর রিজন যে কারণে যে কোনো ম্যাগনেটকে তুমি ঝুলিয়ে দাও, যেহেতু পৃথিবী নিজে একটা ম্যাগনেট, ফলে ও কী করবে? ওই ম্যাগনেটের উপর প্রভাব বিস্তার করে এবং ওর নর্থ মেরুকে, মানে ওই ম্যাগনেটের যে নর্থ মেরু তাকে নিজের নর্থ মেরুর দিকে ইন্ডিকেট করায়, আর ওই ম্যাগনেটের যে সাউথ মেরু তাকে নিজের সাউথ মেরুর দিকে ইন্ডিকেট করায়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু পৃথিবীর যে ম্যাগনেট সেটা কিন্তু উল্টো অবস্থায় থাকে। পৃথিবীর ম্যাগনেটের সাউথ মেরু পৃথিবীর ম্যাগনেটের মানে পৃথিবীর উত্তর মেরুকে নির্দেশ করে, আর পৃথিবীর ম্যাগনেটের নর্থ মেরু পৃথিবীর সাউথ মেরুকে কিন্তু নির্দেশ করে। এটা মাথা রাখবে, এই দুটো কিন্তু এদিক ওদিক হয়। আর পৃথিবীর অক্ষের সঙ্গে এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বেঁকে থাকে, এটাও মাথা রাখবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকে? 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা বেঁচে থাকে, মানে বেঁকে থাকে, ঠিক আছে। ওকে, এটা অনেকে বলেছে প্রশ্ন এসছে, অনেকে বলেছে যে ফিল্ড লাইন্সের উপর প্রশ্ন এসছে, ম্যাগনেটের ফিল্ড লাইন্স। তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানেও ম্যাগনেটের ফিল্ড লাইন্স দেওয়া রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ম্যাগনেটের ফিল্ড লাইন্স। মনে রাখবে ম্যাগনেটের ফিল্ড লাইন্সগুলো কখনোই একে অপরের সঙ্গে টাচ করে না, যেমন এখানে করেনি। এখানে ছবি দেখে বোঝো, আমি কিছু লিখছি না। ম্যাগনেটের ফিল্ড লাইন্সগুলো একে অপরকে কখনো টাচ করে না। নেক্সট তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ম্যাগনেটের ফিল্ড লাইন্সগুলো কোথায় কাছাকাছি? দুটো মেরুর দিকে দেখো কাছাকাছি চলে এসছে। ম্যাগনেটের দেখো 1 2 3 4 তিনটে ফিল্ড লাইন্স এখানে আঁকা রয়েছে, অজস্র ফিল্ড লাইন্স হয়, এখানে তিনটে আঁকা রয়েছে। এই তিনটে ফিল্ড লাইন্স কিন্তু দুই মেরুর দিকে কাছাকাছি আসছে। এই তিনটে বা চারটে ফিল্ড লাইন্স বা পাঁচটা এখানে যে আঁকা আছে, তারা কী করছে? এখানে দেখতে পাচ্ছ দুই মেরুর দিকে কিন্তু মেরুর কাছে একসাথে হয়ে যায়, আর বাকি ক্ষেত্রগুলোতে তারা কিন্তু দূরে 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 হয়ে যায়। তো এটা মাথা রাখবে যে ম্যাগনেটের ফিল্ড লাইন্স পোলের কাছে বা মেরুর কাছে একসাথে হয়, বাকি ক্ষেত্রে দূরে দূরে থাকে। আর্টিস্ট মাথা রাখবে যে ম্যাগনেটের ফিল্ড লাইন্সগুলো কিন্তু কখনো একে অপরের সাথে ইন্টারসেক্ট করে না। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেটের ফিল্ড লাইন্স কিন্তু উত্তর মেরুতে উৎপন্ন হয়, ম্যাগনেটের ফিল্ড লাইন্স কিন্তু উত্তর মেরুতে উৎপন্ন হয়। কার উত্তর মেরু? ম্যাগনেটের উত্তর মেরুতে উৎপন্ন হয় এবং সেটা গিয়ে শেষ হয় কোথায়? ম্যাগনেটের দক্ষিণ মেরুতে। পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু না, ম্যাগনেটের উত্তর মেরুতে শুরু হয় এবং ম্যাগনেটের দক্ষিণ মেরুতে গিয়ে কী হয়? তারা শেষ হয়, ঠিক আছে। এটা মাথা রাখবে। চলো, এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন আজকে ছিল। যদি কিছু প্রশ্ন বাদ পড়ে যায় নিচে বলো, আমি অন্য সময় ওটাকে কম্পাইল করে করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।